1895-এ শার্লক হোমসের প্রতিভার বিকাশ চরম উৎকর্ষ লাভ করে, আর এই সময়তেই তার যশ চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। পয়সারও প্রচুর পরিমাণে বেড়ে যায়। যে কোনো বড় শিল্পীর মতো হোমসও কাজ করতেন। কাজ করার আনন্দে এবং একমাত্র হল্ডারনেসের ডিউকের ক্ষেত্রে ছাড়া কদাচিৎ তাকে কাজের জন্য কোনো বড় গোছের পুরস্কার দাবি করতে দেখা গেছে। অথচ উপকার যা করেছেন তা হিসেবের অতীত। পার্থিব ব্যাপারে এতই নিরাসক্ত বা এমনই খেয়ালি ছিলেন যে শক্তিশালী ও ধনী ব্যক্তিদের কতবার তিনি প্রত্যাখ্যান করেছেন যখন দেখেছেন মামলাটা তার সহানুভূতি আকর্ষণ করতে পারছে না। অথচ কোনো অতি সাধারণ মক্কেলের কাজে সপ্তাহের পর সপ্তাহ অত্যন্ত একাগ্র হয়ে কাটিয়েছেন, কারণ সেগুলোর মধ্যে হয় এমন খোরাক পেয়েছেন যা তার কল্পনা শক্তিকে উদ্বুদ্ধ করেছে বা বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করেছে। সেই 1895 খ্রিস্টাব্দে পরপর অনেকগুলো মামলা তার হাতে আসে। শুরু করেন কার্ডিনাল টাস্কার আকস্মিক মৃত্যু থেকে, যার তদন্তে তিনি নামের স্বয়ং মহামান্য পোপের বিশেষ ইচ্ছায়। সেই থেকে ক্যানারি পাখির শিক্ষণের ভারপ্রাপ্ত শয়তান উইলসনের গ্রেপ্তার পর্যন্ত বহু মামলার তদন্ত তিনি ওই সময়ের মধ্যে করেন। উইলসনের এই গ্রেপ্তারের ফলে লন্ডনের ইস্ট এন্ড থেকে একটা দুষ্ট ক্ষত দূরীভূত হয়, আর এই দুই বিখ্যাত মামলার পরই আসে উডম্যানসলির বিয়োগান্ত ঘটনা আর ক্যাপ্টেন পিটার কেরির মৃত্যু সম্পর্কিত অত্যন্ত রহস্যময় ঘটনাচক্র। এই অত্যন্ত অস্বাভাবিক মামলার উল্লেখ না করলে হোমসের কীর্তিকাহিনী অসম্পূর্ণই থেকে যাবে। জুলাইয়ের প্রথম সপ্তাহে হোমস এতই ঘন ঘন আর এতই বেশি সময়ের জন্য বাড়ির বাইরে কাটাতেন যে বেশ বোঝা যাচ্ছিল বেশ জব্বর কোনো মামলা তার হাতে আছে। ওয়াটসন একদিন লক্ষ্য করলেন বেশ কয়েকজন রুক্ষ প্রকৃতির লোক প্রায়ই এসে ক্যাপ্টেন বেলিসের খোঁজ করে যাচ্ছে। তখন আর বুঝতে অসুবিধা হলো না, ছদ্মবেশেও ছদ্ম পরিচয়ে হোমস নিজের পরিচয় গোপন রেখেছেন। লন্ডনের বিভিন্ন অঞ্চলে অন্তত 5টা আশ্রয়স্থল হোমসের ছিল। সেখানে গিয়ে তিনি ছদ্মবেশ ধারণ করতেন। কোনো মামলায় আছেন তা তিনি ওয়াটসনকে বলেননি, এবং তিনি নিজে না বললে কখনোই ওয়াটসন কৌতূহল প্রকাশ করতেন না। তদন্ত কোন পথে যাচ্ছে তার প্রথম ইঙ্গিত ওয়াটসন তার কাছ থেকে পান। অতি সাধারণ সেই ইঙ্গিত। প্রাতরাশের আগেই হোমস বেরিয়ে গিয়েছিলেন, আর ওয়াটসন যখন প্রাতরাশ সারেন তখন তিনি ফিরে এলেন। মাথায় হ্যাট আর একটা প্রকাণ্ড লোহার কাটা লাগানো বল্লম ছাতার মতো কাঁধে করে সোজা ঘরে এসে ঢুকলেন। এ কি হোমস, এই পোশাক তুমি লন্ডন শহরে ঘুরে এলে? কসাইখানা থেকে আসছি আমি। কসাইখানা? হ্যাঁ, এবং প্রচুর খিদে নিয়ে। প্রাতরাশের আগে ব্যায়ামের গুণগান সম্বন্ধে কোনো সন্দেহই থাকতে পারে না ওয়াটসন, কিন্তু আমি বাজি রাখতে পারি ওয়াটসন, কি যে ব্যায়াম তা তুমি কিছুতেই আন্দাজ করতে পারবে না। সে চেষ্টাও করব না। অ্যালার্ডিসের পেছনে সেই দিকটাতে দোকানটায় তাকালে দেখতে পেতে একটা মরা শুয়োরছানা করিকার থেকে একটা হুকে ঝুলছে, আর শার্ট গায়ে এক ব্যক্তি প্রাণপণে অস্ত্রটা দিয়ে তার উপর আঘাত করে চলছে। সে উৎসাহী লোকটা স্বয়ং আমি। নিঃসন্দেহে বুঝতে পেরেছি যে আমার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করেও আমি এক আঘাতে ওই শুয়োরছানাটার উপর পুরো অস্ত্রটা বসিয়ে দিতে পারবো না। তুমি চেষ্টা করে দেখতে চাও? কোনো মতেই না। কিন্তু কেন তা করতে গেলে বলো তো? কারণ আমার ধারণা উডম্যানসলির মামলার সঙ্গে এ ব্যাপারে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। এই যে হপকিন্স, কাল রাতে তোমার টেলিগ্রাম পেয়েছি, তোমার অপেক্ষায় ছিলাম। এসো এসো, লেগে যাও। আগন্তুক লোকটি দেখা গেল অত্যন্ত তৎপর। তার বয়স 30, পরনে টুইডার আনাড়ম্বর স্যুট হলেও ইউনিফর্মে অভ্যস্ত পুলিশ কর্মচারীর রিজু ভঙ্গিতার মধ্যে সঙ্গে সঙ্গে চিনতে পারা গেল সে হল স্ট্যানলি হপকিন্স, এক তরুণ পুলিশ অফিসার যার ভবিষ্যৎ সম্বন্ধে হোমসের উচ্চ ধারণা ছিল, আর সেও বিখ্যাত বেসরকারি গোয়েন্দাটির বিজ্ঞানসম্মত প্রক্রিয়া সম্বন্ধে ছাত্রসুলভ প্রচুর সম্মান পোষণ করত ও প্রশংসায় পঞ্চমুখ ছিল। পরম হতাশার সঙ্গে হপকিন্স বসে পড়ল। তার দুই ভ্রু ঘন হয়ে উঠল। বলল, আজ্ঞা না, ধন্যবাদ স্যার, আমি প্রাতরাশ শেষ করে এসেছি। রাতটা শহরে কাটিয়েছিলাম, আর কাল অফিসে ফিরে রিপোর্ট করতে হয়েছে। কি রিপোর্ট করলে? আজ্ঞা, ব্যর্থতার, চরম ব্যর্থতার। একটিও আগাতে পারোনি? আজ্ঞা না। তাহলে তো আমার একটু চেষ্টা করে দেখতেই হবে। ঈশ্বরের দোহাই, তাই করুন মিস্টার হোমস। এই প্রথম একটা বড় গোছের সুযোগ আমার হাতে এসেছে, অথচ আমি কিছুই করতে পারছি না। আসুন, সাহায্য করুন। জানো, সাক্ষ্য প্রমাণ যা পাওয়া গেছে সব আমি বেশ যত্ন করে পড়েছি। করোনারের রায়টাও। ভালো কথা, যে থলেটা ঘটনাস্থলে পাওয়া গেছে সে সম্বন্ধে কি বুঝলে? কোনো সূত্রই কি নেই? কেন, ওটা তো ওর নিজেরই। ওর নামের অধ্যাক্ষর পর্যন্ত রয়েছে ওতে।
তাছাড়া ওটা সিলের চামড়ার তৈরি, আর জানেনই তো লোকটি ছিল নাবিক। কিন্তু কোনো পাইপ আমরা পাইনি। বলতে কি, বিশেষ ধূমপান সে করতো না, হয়তো বন্ধুদের জন্য কিছু তামাক সঙ্গে রাখতো। তাই হবে নিশ্চয়ই। কথাটা এই জন্যই তুললাম যে আমি যদি তদন্ত করতাম তাহলে এই ব্যাপার দিয়ে শুরু করতাম। যাই হোক, ডক্টর ওয়াটসন এই মামলার কিছুই জানে না এবং ঘটনাগুলো যেভাবে ঘটেছিল তা আবার নতুন করে শুনলে আমারও ভালোই হবে। সংক্ষেপে শুধু গুরুত্বপূর্ণ ঘটনাগুলো শোনাও দেখি। কয়েকটা তারিখ এখানে লিখে রেখেছি, তা থেকে মৃত ক্যান্টন পিটার কেরির কর্মজীবন সম্বন্ধে জানতে পারেন। 1845 খ্রিস্টাব্দে তার জন্ম, অর্থাৎ বয়স হয়েছিল 50। লোকটি ছিল অত্যন্ত দুঃসাহসী এবং সিল ও তিমি শিকারী হিসেবে সার্থক। 1833-এ জন্ডির সিল শিকারের বাষ্পীয় পোত সি ইউনিকর্নের ক্যাপ্টেন ছিল সে। তার পরপর অনেকগুলো অভিযানে সাফল্য লাভ করে এবং অবসর নেয় পরের বছর 1884 খ্রিস্টাব্দে। তারপর কয়েক বছর দেশ ভ্রমণ কাটায়। তারপর সাকসেসের ফরেস্ট রোড কাছে অনেকটা জায়গা শুদ্ধ উডসম্যান লি নামে একটি ছোট্ট বাড়ি কিনে 6 বছর বাস করে মারা যায়, আজ থেকে ঠিক 1 সপ্তাহ আগে। লোকটির মধ্যে অনেকগুলি বৈশিষ্ট্য ছিল। সাধারণ জীবনযাত্রায় সে ছিল অত্যন্ত গোঁড়া, কথাবার্তা বিশেষ বলতো না, গোমরা হয়ে থাকত। তার সংসারে ছিল স্ত্রী, 20 বছর বয়সের এক মেয়ে আর 2 দাসী। দাসীরা কিছুতেই টিকত না, কারণ পরিস্থিতি আদৌ উৎসাহবাঞ্চক ছিল না এবং মাঝে মাঝে সহনসীমার অতীত হয়ে উঠত। লোকটি মাঝে মাঝে নেশা করত এবং যখন নেশা করত সাক্ষাৎ শয়তান হয়ে উঠত সে। মাঝরাতে স্ত্রীকে আর মেয়েকে বাড়ি থেকে বার করে দিয়ে পার্কের ভেতর দিয়ে চাবুক মারতে মারতে তাড়িয়ে বেরিয়েছিল, যতক্ষণ না তাদের চিৎকার সে সমস্ত গ্রামের লোক বাড়ির গেটের কাছে এসে জমা হয়। দুর্ব্যবহারের জন্য পল্লীযাজক একবার তাকে মৃদু শাসন করতে এলে তাকেও প্রহার করে বসে, এজন্য সমন দেওয়া হয় তাকে। সংক্ষেপে বলতে গেলে পিটার কেরির মতো ভয়ঙ্কর মানুষ সহজে চোখে পড়ে না। শুনেছি জাহাজের ক্যাপ্টেন হিসেবেও তার চরিত্র এই ধরনেরই ছিল। সেখানে তার নাম হয়েছিল ব্ল্যাক পিটার। নামটা শুধু তার গায়ের রং আর কালো দাড়ির জন্যই নয়, তার ভয়ঙ্কর মেজাজের জন্যও বটে। বলাই বাহুল্য, প্রতিবেশীরা সবাই তাকে ঘৃণা করত আর এড়িয়ে চলত, এবং তার এইভাবে মৃত্যুর জন্য কাউকে একটুও দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি। করোনারের বিচারের সময় লোকটির কেবিন সম্বন্ধে আপনি শুনে থাকবেন মিস্টার হোমস, কিন্তু আপনার বন্ধু হয়তো শোনেননি। একটা কাঠের বড় বাড়ি সে তৈরি করেছিল, সেটাকে সে কেবিন বলতো। বাড়ি থেকে কয়েকশো গজ তফাতে এটা করিয়েছিল। সেখানেই সে রাতে শুতো। ছোটোখাটো একটা মাত্র ঘর নিয়ে সেই কুটির, লম্বায় চওড়ায় 16 ফুট আর 10 ফুট। চাবি নিজের পকেটে রাখত, বিছানা নিজেই পাতত আর সাফসুফ করত, এবং কাউকেই সেই বাড়ির চৌকাঠ ডিঙোতে দিত না। 2 দিকে ছোট ছোট জানালা ছিল পর্দা দিয়ে ঢাকা, কোনো সময় খুলত না। একটা জানালার মুখ ছিল বড় রাস্তার দিকে। রাতে সেখান দিয়ে আলো দেখতে পেয়ে লোকজন সেদিকে নির্দেশ করত। ভাবতো ব্ল্যাক পিটার কী করছে কে জানে। করোনারের বিচারের যে কয়েকটি স্পষ্ট তথ্য মিলেছে তার একটা ওই জানলা থেকেই। হয়তো মনে আছে, খুনের 2 দিন আগে সেটারের নামে এক পাথরের মিস্ত্রি বেলা 1টা নাগাদ ফরেস্ট রো থেকে আসতে আসতে থেমে দাঁড়িয়ে এই গাছগুলোর ফাঁক দিয়ে একটা চৌকো আলো দেখতে পায়। সে হলপ করে বলতে পারে খড়খড়ি দিয়ে একটা মানুষের মুখ ফেরানো ছায়া পরিষ্কার দেখতে পেয়েছিল, এবং পিটার কেরিকে সে ভালো করেই চিনত। এই চিত্র যে তার নয় এ কথাও সে জোর করেই বলতে পারে। ছবিটা এক দাড়িওয়ালা মানুষের, কিন্তু সে দাড়ি ছোট, খোঁচা আর সামনের দিকে ফেরানো। ক্যাপ্টেনের দাড়ি থেকে সম্পূর্ণ আলাদা। অবশ্য এটা তার কথা, এবং 2 ঘন্টা সে সরাইখানায় কাটিয়ে এসেছিল। তাছাড়া রাস্তা থেকে জানলাটার দূরত্ব বেশ খানিকটা। এ হলো সোমবারের কথা, আর অপরাধটা ঘটে বুধবারের। মঙ্গলবার পিটার কেরির মেজাজটা ছিল অত্যন্ত রুক্ষ। প্রচুর মদ খেয়ে সে একেবারে বন্য জন্তুর মতো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। সন্ধ্যার পর সে চলে যায় তার কেবিনে। তার মেয়ে জানলা খুলতে শুতো। রাত 2টো নাগাদ মেয়েটি কেবিনের দিক থেকে এক অতি বীভৎস চিৎকার শুনতে পায়, কিন্তু এই ব্যাপারটা তার কাছে নতুন ছিল না। উন্মত্ত অবস্থায় পিটার প্রায়ই এমনটি করে থাকে, তাই এই নিয়ে মাথা ঘামায়নি। সকাল 7টার সময় এসে একজন দাসী দেখে কেবিনের দরজা খোলা, কিন্তু সবাই ক্যাপ্টেনকে এমনই ভয় করত যে বেলা দুপুরের আগে কেউ ভরসা করে দেখতে যায়নি তার কি হয়েছে। খোলা দরজা দিয়ে উকি মেরে যে দৃশ্য ওরা দেখল, তাতে তারা রক্তশূন্য মুখে গ্রামের পথে দৌড়তে শুরু করলো। এর 1 ঘন্টার মধ্যে আমি সেখানে হাজির হই এবং মামলাটা হাতে নিই। আমার স্নায়ু দুর্বল নয়, এ আপনি ভালো করে জানেন মিস্টার হোমস, কিন্তু বিশ্বাস করুন, উকি মেরে সেই দৃশ্য দেখে রীতিমতো কেঁপে উঠেছিলাম আমি। রাশি রাশি মাছির ভনভনানিতে যেন হারমোনিয়ামের মতো আওয়াজ হচ্ছিল, আর দেয়ালগুলো দেখে মনে হচ্ছিল যেন কসাইখানা। নাম দিয়েছে কেবিন, তা কেবিনই বটে, কারণ দেখলে মনে হবে যে কোনো জাহাজের কেবিনই। একদিকে একটা বাক্স, একটা নাবিকের সিন্দুক, মানচিত্র, নকশা, সি ইউনিকর্ন জাহাজের একটা ছবি, একসার জাহাজের হিসাবের খাতা, ঠিক যেমন জাহাজের ক্যাপ্টেনের ঘরে দেখা যায়। আর মাঝখানে আছে মানুষটি নিজে, তার মুখে বিকৃতির চিহ্ন,
কোনো পতিত আত্মা যেন যন্ত্রণা ভোগ করছে। একটা ইস্পাতের হারপুন তার প্রস্তুত বুক ভেদ করে গভীরভাবে দেয়ালের কাঠে গেঁথে গেছে, যেন কোনো পোকা কাঠি দিয়ে আটকানো। বলাই বাহুল্য সে মারা গেছে। মৃত্যু হয়েছে যে মুহূর্তে সে সেই অন্তিম চিৎকার করে উঠেছিল। আপনার পদ্ধতি তো আমার জানা ছিল, তাই প্রয়োগ করলাম। কোনো কিছু নাড়াচাড়া করতে বারণ করার আগে আমি বাইরের মাটিটা খুব ভালো করে পরীক্ষা করে দেখলাম, কিন্তু কোথাও কোনো পায়ের চিহ্ন দেখতে পেলাম না। মানে বলতে চাও তোমার চোখে পড়েনি? কেমন? নিশ্চিত জানাবেন স্যার, কোনো পায়ের চিহ্নই ছিল না। দেখো বাপু, অনেক অপরাধের তদন্ত করেছি, কিন্তু কোনো নজির আমি পাইনি যে ক্ষেত্রে কোনো উড়ন্ত প্রাণী এসে খুন করে গেছে। অপরাধী যদি দুজন হয়ে থাকে তাহলে অতি অবশ্যই কোনো ছড়ে যাওয়ার দাগ বা ঈষৎ নড়াচড়ার চিহ্ন থাকবে, এবং বিজ্ঞানসম্মত তদন্তে তা ধরা পড়তে বাধ্য। রক্তমাখা ঘরটায় এমন কোনো চিহ্ন থাকবে না যা কাজে লাগতে পারে, এ একেবারেই অবিশ্বাস্য। করোনারের মামলা থেকে জানলাম যে এমন কিছু জিনিস ওখানে ছিল যা তোমার দৃষ্টি এড়িয়ে যেতে পারেনি। হোমসের বিদ্রোহপূর্ণ মন্তব্যে ইন্সপেক্টর কুকড়ে গেল একেবারে। বলল, খুব বোকামি করেছি মিস্টার হোমস, সেই সময় আপনাকে ডেকে না এনে। যাই হোক, তা ভেবে আর লাভ নেই। তবে আমি বুঝতে পারছি যে হত্যাকারী পালাবার সময় তাড়াতাড়িতে এই বই ফেলে গেছে। দরজার কাছে পড়েছিল এটা। মৃতের জিনিসপত্রের মধ্যে এইসব দলিলের একটা পাওয়া যায়নি তো? আজ্ঞে না। চুরির সন্দেহ হয় কি? আজ্ঞে না, কোনো কিছুই ছোঁয়নি মনে হয়। ভারী উপাদেয় মামলাটা তো। আচ্ছা, ছুরি ছিল তো নাকি? তাও না, একটা ছুরি, কিন্তু খোলা নয়, বন্ধ করা। মৃতের পায়ের কাছে পড়েছিল সেটা। স্বামী সম্পত্তি বলে মিসেস কেরি সেটা শনাক্ত করেছেন। দেখতে হবে গিয়ে। আনন্দসূচক একটা শব্দ হপকিন্সের মুখ থেকে বেরিয়ে এলো। বলল, একটা গুরুভার তাহলে আমার মন থেকে নেমে যাবে স্যার। ইন্সপেক্টরের দিকে তর্জনী তুলে হোমস বললেন, 1 সপ্তাহ আগে যদি বলতে ব্যাপারটা অনেক সহজ হতো। যাই হোক, তাহলে হয়তো এখনও কিছু কাজ হতে পারে। সময় পাওয়া তো চলে না ওয়াটসন। ভারী খুশি হব তাহলে। গাড়ি ডাকো হপকিন্স, মিনিট 15-এর মধ্যেই আমরা ফরেস্ট রয়ে যাবার জন্য তৈরি হয়ে নিচ্ছি। ছোট স্টেশনটায় গাড়ি থেকে নেমে কয় মাইল বনপথের ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে হোমসরা চললেন। সেই বিরাট বনের একাংশ একটা, যেটা স্যাক্সন যোদ্ধারা ঠেকিয়ে রেখেছিল। অভেদ্য এই বন 60 বছর ধরে ব্রিটেনের পক্ষে প্রতিরোধের কাজ করছিল। বনের বৃহৎ বৃহৎ অংশ কেটে কেটে ফেলা হয়েছে। দেশের প্রথম লোহার কারখানা বসেছিল এখানে। তখন গাছপালা কাটা হয়েছিল আকরিক লোহা গলানোর জন্য। আজকাল উত্তরের অধিকতর উর্বর অঞ্চলে ব্যবসার কেন্দ্র সরে গেছে। অতীতে সমৃদ্ধি সাফল্য বহন করছে গাছপালার এই ভগ্ন শাখা আর মাটিতেই বড় বড় গর্ত। স্ট্যানলি হপকিন্স প্রথমে হোমসের মূল বাড়িটায় নিয়ে গিয়ে এক পাকা চুলো স্ত্রীলোকের সঙ্গে আলাপ করিয়ে দিল। তার গায়ের কালো রং, ভাঁজ পড়া মুখ আর লাল আভা ঘেরা চোখের গভীরতায় যে আতঙ্কের দৃষ্টি ফুটে উঠেছিল তা লক্ষ্য করে বুঝতে অসুবিধা হলো না জীবনে কত কষ্ট আর দুর্ব্যবহার তিনি পেয়েছেন। তার সঙ্গে ছিল তার মেয়েটিও। মেয়েটি ফ্যাকাশে সুন্দর, তার চুল, তার দু চোখ বেপরোয়ার ভঙ্গিতে জ্বলে উঠল যখন সে বলল, বাবা মারা যাওয়ায় সে খুশি এবং হত্যা যে করেছে তাকে সে ধন্যবাদ জানালো। কি সাংঘাতিক সংসারী না ব্ল্যাক পিটার তৈরি করেছিল। ফিরে যাওয়ার সময় রোদমাখা মাঠ পেরিয়ে পায়ে চলা পথ ধরে এগিয়ে যাওয়া হলো। 12 বাড়িটা অত্যন্ত সাধাসিধে। তার দেয়াল কাঠের, একটা মাত্র ছাদ, তাতে একটা জানলা দরজার পাশে, আর একটা বিপরীত দিকে। পকেট থেকে চাবি বার করে হপকিন্স তালাটার দিকে ঝুঁকে পড়ল, কিন্তু হঠাৎ থেমে পড়ল সে, মুখে বিস্ময়ের আর মনোযোগের ছবি। বলল, নিশ্চয়ই কেউ এখানে হাত লাগিয়েছে। সন্দেহ নেই তাতে। কাঠের উপর দাগ, রং করা কাঠের উপর আঁচড়ের সাদা দাগ এমন স্পষ্ট ফুটে উঠেছে যে মনে হয় যেন এইমাত্র তার সৃষ্টি হয়েছে। জানলাটা পরীক্ষা করছিলেন হোমস। বললেন, এটাও কেউ জোর করে খোলবার চেষ্টা করেছিল দেখছি। সে যেই হোক, কিন্তু সফল হয়নি। বিশেষ পাকা চোর সে নয় মনে হচ্ছে। ভারী আশ্চর্য ব্যাপার, জোর করে বলতে পারি এই দাগগুলো কাল সন্ধ্যায় ছিল না। ওয়াটসন বললেন, গ্রামের কোনো কৌতূহলী লোকের কাজ হয়তো। মোটেই তা মনে হয় না। গ্রামের লোক এখানে আসতেই সাহস করবে না, তো তালা ভেঙে ঘরে ঢুকতে চাইবে কি? আপনি কি মনে করেন মিস্টার হোমস? আমি মনে করি ভাগ্য আমাদের ওপর অত্যন্ত সদয় হয়ে উঠেছে। মানে বলতে চান যে আবার সে আসবে? খুবই সম্ভবত। দরজাটা খোলা পাবে এই আশায় সে এসেছিল। একটা ছোট ছুরি দিয়ে খোলবার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এখন তাহলে কি করবে সে? আরও ভালো একটি যন্ত্র নিয়ে আবার পরদিন আসবে। আমারও তাই মনে হয়। তখন যদি ধরতে না পারি তো সে দোষ আমাদের।
আপাতত কেবিনের ভেতরটা একটু খোঁজ করে দেখা যাক। হত্যাকাণ্ডের নিদর্শনগুলো সরিয়ে ফেলা হলেও ছোট ঘরটায় আসবাবপত্র যেমন ছিল তেমনই আছে। একে একে সমস্ত জিনিসগুলো হোমস অখণ্ড মনোযোগের সঙ্গে 2 ঘন্টা ধরে পরীক্ষা করে দেখলেন, কিন্তু তার মুখ দেখে মনে হলো না সে পরীক্ষাটি ফলবর্তী হয়েছে। এর মধ্যে মাত্র একবার তিনি একটু থেমেছিলেন, বলেছিলেন, এই শেলফটা থেকে কি কোনো কিছু তুমি সরিয়েছ হপকিন্স? না, কোনো কিছুই নয়। কোনো বস্তু কিন্তু সত্যি সরানো হয়েছে, কারণ অন্যান্য জায়গার থেকে এখানে ধুলো কম। একপাশে রাখা কোনো বই হয়তো সেটা, কিংবা হয়তো কোনো বাক্স। আর কিছু করবার নেই এখানে। এসো ওয়াটসন, এই বনের মধ্যে একটু বেড়াই। পাখি আর ফলগুলো লক্ষ্য করেছিলেন হোমসরা প্রায় ঘণ্টাখানেক ধরে। হপকিন্স, পরে আবার আমাদের এখানে দেখা হবে। দেখব রাতের আগন্তুকের কাছাকাছি হতে পারি কিনা। কোথায় লুকিয়ে হোমসরা হঠাৎ আক্রমণের জন্য তৈরি হয়ে থাকবেন সেটা যখন ঠিক হলো, রাত তখন 11টার বেশি। হপকিন্সের ইচ্ছে দরজাটা দুটো খুলে রাখে, কিন্তু হোমস বলেন তাতে আগন্তুকের মনে সন্দেহ জাগবে। তালাটা খুবই সাধারণ, কোনো শক্ত জিনিস দিয়ে সহজেই খোলা সম্ভব। তাছাড়া হোমস বললেন ঘরের ভিতরে নয়, আমরা লুকিয়ে থাকবো বাইরে, দূরের জানলাটার কাছে যে ঝোপ তার মধ্যে। এর ফলে আমরা লক্ষ্য রাখতে পারবো, যদিও আলো চালে বুঝতে পারবো কেন চোরের মতো এই রাতের অভিযানে বেরিয়েছে। দীর্ঘই প্রহরা অত্যন্ত ক্লান্তিকর হয়ে উঠল বটে, কিন্তু তাহলেও এই উত্তেজনা এর মধ্যে ছিল যা শিকারী অনুভব করে যখন জলাশয়ের ধারে তৃষ্ণার্ত জন্তুর প্রতীক্ষায় থাকে। কে সেই বন্যপ্রাণী যে এই অন্ধকারের মধ্যে চোরের মতো হোমসের দিকে এগিয়ে আসবে? এ কি অপরাধ জগতের কোনো ভয়ঙ্কর বাঘ যে দাঁত দিয়ে থাবা দিয়ে ভয়ঙ্কর লড়াইয়ের পর তবে হার মানবে? নাকি কোনো শিয়াল যে চাপার আগে এগিয়ে আসছে? কোনো দুর্বল বা অসতর্ক মানুষের পক্ষেই যে বিপজ্জনক? সম্পূর্ণ নিঃশব্দে হোমসরা সেখানে ওত পেতে তার প্রতীক্ষায় রইলেন। দেরিতে ফেরা কথাবার্তার শব্দে হোমসের প্রহার কাজ প্রথমটায় হালকা হয়ে উঠেছিল, কিন্তু এসব বাধা একে একে কেটে গিয়ে পরম স্তব্ধতা বিরাজ করতে লাগলো। শোনা যাচ্ছে কেবল সময় জানানো দূরবর্তী গির্জায় ঘণ্টাধ্বনি আর গাছপাতার আড়ালে হোমসরা যেখানে আশ্রয় নিয়েছেন তার উপর হালকা বৃষ্টিপাতের শব্দ। ঢং ঢং 2:30 বাজল। ভোরের আগে সবচেয়ে অন্ধকার সময় এখন। হঠাৎ একটা নিচু তীক্ষ্ণ শব্দ গেটটার কাছ থেকে এসে আমাদের চমকে দিল। কোনো লোক তাহলে প্রবেশ করেছে। আবার দীর্ঘ স্তব্ধতা। ওয়াটসন ভাবলেন হয়তো অন্য কিছু শব্দ। ওয়াটসনের কানে এলো স্পষ্ট, আর পরম মুহূর্তে আচরের আর ক্লিক করে একটা ধাতব শব্দ। তালাটা খোলার চেষ্টা করছে সে। হয় তার ক্ষমতায় ভালোভাবে কাজ হাসিল করছে, বা ভালো যন্ত্র নিয়ে এসেছে, কারণ হঠাৎ কবজা খোলার শব্দ শুনতে পেলেন হোমসরা। তারপর একটা দেশলাই জ্বলে উঠল এবং এক মুহূর্তেই পরেই মোমবাতির স্থির আলোয় ঘরটা আলোকিত হয়ে উঠল। গাছপালার যে জবনিকার পেছনে হোমসরা ছিলেন তার অন্তরাল থেকে তাদের দৃষ্টি সেখানে নিবদ্ধ হল। নৈশ অতিথিটি ক্ষীণকায় এক তরুণ গোঁফ কালো হওয়া মুখে রক্তহীনতা আরও প্রকট হয়ে উঠেছে। বয়স বছর 20 বেশি হয়তো নয়। কোনো মানুষ কেমন ভয় পেতে দেখেননি ওয়াটসন? তার দাঁতে দাঁত লেগে শব্দ হচ্ছে, সারা শরীর কাঁপছে। নরফক জ্যাকেট আর নিকার বেকরও ভদ্র বেশে সে এসেছে, মাথায় কাপড়ের টুপি। লক্ষ্য করা গেল তার সমস্ত চোখে চারদিকে দৃষ্টিপাত করা। তারপর সে মোমবাতিটা টেবিলের ওপর রেখে চলে গেল। ফিরে এলো একটা মস্ত বই নিয়ে। এটা হলো শেলফের ওপরে সারিবদ্ধ ডায়েরিগুলোর একটা। টেবিলের ওপর ঝুঁকে পড়ে সে ডায়েরির পাতাগুলো উল্টাতে লাগলো। থামল যখন যেটা চাইছিল সেটা দেখতে পেল। তার হাত ক্রুদ্ধ ভঙ্গিতে মুষ্টিবদ্ধ হলো। বইটা সে বন্ধ করে রেখে আসে, নিভিয়ে দিল বাতিটা। কেবিন থেকে বেরিয়ে যাবে এমন সময় হপকিন্স আচমকা তার কলার চেপে আতঙ্কে খাবি খেয়ে উঠল সে মুহূর্তে বুঝতে পারল সে ধরা পড়েছে। আবার জ্বালা হলো বাতিটা। দেখা গেল লোকটা হপকিন্সের আওতায় কাঁপছে, কুকড়ে যাচ্ছে। হপকিন্স বলল, আচ্ছা বেশ, বলো তো বাবু, তুমি কে? কি চাও এখানে? আপনারা নিশ্চয়ই ডিটেকটিভ, তাই না? ভাবছেন ক্যাপ্টেন পিটার কেরির মৃত্যুর সঙ্গে আমার যোগসূত্র আছে, তাই না? জেনে রাখুন, ও বিষয়ে আমি সম্পূর্ণ নির্দোষ। সে দেখা যাবে। আগে বলো তোমার নাম কি? জন হপলি নেলিগ্যান। কি করছো এখানে? উত্তরটা কি আপনারা গোপন রাখবেন? না, নিশ্চয়ই না। কিন্তু কেন উত্তর দেব? না যদি দাও তো এই উত্তর না দেওয়াটা বিচারের সময় তোমার বিরুদ্ধে যাবে। আচ্ছা বলছি, কেনই বা বলবো না, কিন্তু জানেন এই কেলেঙ্কারি আবার নতুন করে প্রচার হোক এ আমার একটু ইচ্ছে নয়। ডসন অ্যান্ড নেলিগ্যানের নাম শুনেছেন? হপকিন্সের মুখ দেখে বোঝা গেল সে শোনেনি, কিন্তু হোমস অত্যন্ত কৌতূহলী হয়ে উঠলেন। বললেন, ওয়েস্ট কান্ট্রির ব্যাংকারের কথা বলছো, যারা 10 লক্ষ পাউন্ড দিতে পারেনি। কর্নওয়ালের গ্রাম্য অধিবাসীদের অর্ধেকের সর্বনাশ করেছিল আর নেলিগ্যান পালিয়ে গিয়েছিল।
ঠিক বলেছেন, সেই নেলিগ্যানের ছেলে আমি। এতক্ষণে হোমসের কিছু সূত্র পেলেন। যদিও এক পলাতক ব্যাংকার আর দেওয়ালের সঙ্গে গেথে খুন হওয়া ক্যাপ্টেন পিটার কেরির মধ্যে সম্পর্ক স্থাপনের মধ্যে প্রচুর ফাঁক আছে। ছেলেটির বক্তব্য হোমসরা মন দিয়ে শুনতে লাগলেন। ব্যাপারটা অবশ্য আমার বাবাকে নিয়েই, কারণ ডসন অবসর নিয়েছিল। আমার বয়স তখন মাত্র 10 বছর, কিন্তু তাহলেও এর লজ্জা, এর ভয়াবহতা আমি উপলব্ধি করতে পেরেছিলাম। কেবলই শুনে এসেছি যে আমার বাবা সমস্ত দলিল চুরি করে পালিয়েছেন। কথাটা সত্যি নয়। তার বিশ্বাস ছিল সময় পেলে তিনি সমস্ত টাকা আদায় করে সব পাওনাদারদের মিটিয়ে দিতে পারবেন। তার গ্রেপ্তারের ওয়ারেন্ট বেরোবার ঠিক আগেই তিনি তার ছোট ইয়টটা নিয়ে নরওয়ের অভিমুখে বেরিয়ে পড়েন। সেই শেষ রাতের কথা আমার মনে পড়ে, যখন তিনি মার কাছে বিদায় নেন। সেসব কাগজ নিয়ে যাচ্ছেন, তার একটা তালিকা মায়ের কাছে দিয়ে শপথ করে বলেন সমস্ত বদনাম কাটিয়ে আবার ফিরে আসবেন তিনি, এবং যারা তাকে বিশ্বাস করতে পারছেন না তারা ঠকবেন। কিন্তু তারপরে আর তার কোনো খবর আমরা পাইনি। ইয়টটার সঙ্গে তিনিও একেবারে অদৃশ্য হয়ে গেছেন। মায়ের আর আমার বিশ্বাস তাকে আর কাগজপত্রগুলো নিয়ে ইয়টটা সমুদ্রের তলায় চলে গেছে। এক অকৃত্রিম বন্ধু আমাদের ছিলেন, এক ব্যবসায়ী তিনি। কিছুদিন আগে তিনি জানতে পারেন যে সব সময় যেসব কাগজপত্র বাবার সঙ্গে ছিল তার কয়েকটা লন্ডনের বাজারে দেখা গিয়েছে। এ খবরে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। মাসের পর মাস আমি সেগুলোর খোঁজে কাটালাম। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম এই কুটিরের মালিক ক্যাপ্টেন পিটার কেরি প্রথম এগুলো বাজারে বিক্রি করেন। ফলে স্বভাবতই তখন আমি তার সম্বন্ধে কিছু খোঁজ খবর করলাম। জানতে পারলাম তিনি ছিলেন তিমি শিকারের এক জাহাজে। উত্তর মেরু অঞ্চল থেকে তার যে সময় ফেরবার কথা, সেই সময় আমার বাবা সমুদ্র পেরিয়ে নরওয়ে অভিমুখে এগিয়ে যান। সে সময় শরৎকালে প্রচুর ঝড় ঝঞ্ঝা হয়েছিল। দক্ষিণ থেকে পরপর প্রবল ঝড় আসছিল। সুতরাং বাবার ইয়টের পক্ষে সেই ঝড়ে উত্তরাঞ্চলে ছিটকে গিয়ে ক্যাপ্টেন পিটার কেরির জাহাজের সংস্পর্শে আসার প্রচুর সম্ভাবনা ছিল। তাই যদি আমার বাবার তাহলে কি হয়েছে, পিটার কেরির সাক্ষী থেকে যদি জানতে পারি কিভাবে কাগজগুলো বাজারে এলো, তাহলেই প্রমাণ হবে যে বাবা সেগুলো বিক্রি করেননি বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেননি। ক্যাপ্টেনের সঙ্গে দেখা করব বলে আমি সাসেক্সে এলাম, কিন্তু ঠিক সেই সময়েই তার ভয়ঙ্কর মৃত্যু হয়। করোনারের তদন্তে তার কেবিনের বর্ণনা আছে। তাতে বলা হয়েছে তার জাহাজের পুরনো দিনের ডায়েরিগুলো সব সেখানে রাখা আছে। তখন আমার মনে হলো সি ইউনিকর্ন জাহাজে 1883 খ্রিস্টাব্দে আগস্ট মাসে কী হয়েছিল যদি তা জানতে পারি, তাহলে হয়তো আমার বাবার ভাগ্য রহস্যে নিরসন হতে পারে। কাল আমি এসেছিলাম ডায়েরিগুলো দেখব বলে, কিন্তু দেখলাম সেই পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। এই সময় আমি আপনাদের হাতে ধরা পড়ি। আর কিছু বলার আছে তোমার? না, আর কিছু নেই। এছাড়া আর কিছুই তোমার বলার নেই তো? না। গত রাতের আগে কখনো তুমি এখানে আসোনি? না। তাহলে এটার ব্যাপারে তোমার কি বলার আছে? তীক্ষ্ণ স্বরে বলে উঠল হপকিন্স, সেই নোটবুকটা হাতে তুলে। নোটবুকটার প্রথম পৃষ্ঠায় তার নামের অদ্যাক্ষরগুলো আর মলাটে রক্তের দাগ। ওটা আপনি কোথায় পেলেন? আমি জানতাম না, ভেবেছিলাম বুঝি ওটা আমি হোটেলেই হারিয়ে ফেলেছি। ব্যাস ঠিক আছে, এরপর যদি তোমার কিছু বলার থাকে তো আদালতেই বলবে। চলো এখনও আমার সঙ্গে থানায় হাঁটতে হাঁটতে। আমার সাহায্যে এখানে আসবার জন্য আপনাকে আর আপনার বন্ধুকে ধন্যবাদ মিস্টার হোমস। দেখা যাচ্ছে আপনাদের উপস্থিতির কোনো প্রয়োজনই ছিল না। আপনাদের সাহায্য না পেলেও আমি এই মামলা সমাধান করতে পারতাম, কিন্তু সেটাই হোক, আমি এখন খুবই ব্যস্ত। ব্রাম্বলটাই হোটেলে আপনাদের জন্য ঘর নেওয়া আছে। চলুন বেড়াতে বেড়াতে গ্রামে যাওয়া যাক। পরদিন সকালে ফেরার পথে হোমস বললেন, আচ্ছা ওয়াটসন, তোমার কি মনে হয় বলো তো? দেখছি যে তুমি ব্যাপারটা ঠিক নিশ্চিত হওনি। হ্যাঁ ওয়াটসন, নিশ্চিত হয়েছি বই কি, সম্পূর্ণ নিশ্চিত হয়েছি। কিন্তু সেই সঙ্গে হপকিন্সের ব্যাপারে হতাশ হয়েছি আমি। অনেক বেশি ওর কাছে আশা করেছিলাম। একটা সম্ভাব্য বিকল্পের সন্ধান থাকতে হয় এবং তা খণ্ডন করতে হয়। ফৌজদারি তদন্তের প্রথম নিয়মই হলো এই। কিন্তু এক্ষেত্রে বিকল্পটা কি? সেটা হলো যে সূত্রটা ধরে আমি অগ্রসর হচ্ছি। হয়তো কিছুই পাবো না, কে বলবে, কিন্তু তাহলেও দেখব শেষ পর্যন্ত। বেকার স্ট্রিটে হোমসের জন্য অনেকগুলো চিঠি অপেক্ষা করছিল। একটা চিঠি তুলে নিয়ে খুলে ফেললেন সেটা, আর সঙ্গে সঙ্গে বিজয়সূচক মুচকি হাসি হেসে উঠলেন। বাহ, চমৎকার ওয়াটসন। বিকল্পটা দিব্যি এগিয়ে চলছে। টেলিগ্রামের ফর্ম আছে? লেখো তো গোটা দুয়েক খবর। সামনির শিপিং এজেন্ট, র্যাডক্লিক হাইওয়ে, 3 জন লোক, বেলা 10টায়। পাঠাও বেসিল। ও অঞ্চলে ওটাই আমার নাম। আরেকটা হচ্ছে স্ট্যানলি হপকিন্স, 46 লর্ড স্ট্রিট, বিক্সটন। কালবেলা 9:30 প্রাতরাশে এসো, জরুরি। আসতে না পারলে টেলিগ্রাম করবে। শার্লক হোমস। লিখে দাও। এই মামলাটা আমার ঘাড়ে ভূতের মতো চেপে বসেছিল।
এবার একেবারে ঝেড়ে ফেললাম। আশা করি কালই শেষটা শুনতে পারবো। ঠিক উল্লিখিত সময়ে হপকিন্স এসে হাজির। মিসেস হাডসনের তৈরি চমৎকার খাদ্যে সবাই বসে পড়লেন। তরুণ ডিটেকটিভ সাফল্যে অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠেছে। হোমস জিজ্ঞাসা করলেন, সত্যি কি তুমি মনে করো তোমার সমাধানটাই ঠিক? এর চেয়ে ভালো সমাধান তো কল্পনা করতে পারি না। আমার কিন্তু তা মনে হচ্ছে না। অবাক করলেন, এর বেশি আর কি প্রমাণ আপনি চাইতে পারেন শুনি? তোমার বিশ্লেষণে কি সমস্ত ঘটনাগুলোই যথাযথ ধরা পড়েছে? নিঃসন্দেহে জেনেছি তরুণ লেনিগ্যান ঠিক হত্যাকাণ্ডের দিনই ব্রাম্বলটাই হোটেলে আসে গলফ খেলবার ছুতো নিয়ে। ওর ঘর ছিল নিচের তলায়। ইচ্ছামতোই সে বেরিয়ে পড়তে আর ফিরে আসতে পারত। সেই রাতেই সে যায় উডম্যানসলিতে। পিটার কেরিক তার কেবিনে দেখে, তার সঙ্গে ঝগড়া করে এবং শেষ পর্যন্ত তাকে হারপুন দিয়ে হত্যা করে। তারপর কৃতকর্ম লক্ষ্য করে অত্যন্ত আতঙ্কিত হয়ে পালিয়ে যায় কেবিন থেকে, কিন্তু ফেলে যায় নোটবুকটা। সেটা সে এনেছিল বিভিন্ন কাগজ সম্বন্ধে পিটার কেরিকে প্রশ্ন করবে বলে। লক্ষ্য করে থাকবেন, কয়েকটি কাগজের নামের ওপর চিহ্ন দেয়া আছে, কিন্তু বেশিরভাগগুলোতেই তা নেই। চিহ্নিতগুলোর লন্ডনের বাজারে সন্ধান মিলেছে, কিন্তু বাকিগুলো হয়তো তখনও পিটার কেরির কাছে আছে। এবং তরুণ লেনিগ্যান তো নিজেই বলেছে তার বাবার পাওনাদারদের টাকা মেটাবার জন্য সেগুলো উদ্ধারের জন্য ব্যস্ত হয়ে উঠেছিল। পালিয়ে যাওয়ার পর আর সে কিছুকাল ক্যাবিনেটারের কাছে যেতে ভরসা করেনি। শেষ পর্যন্ত আবার মনে জোর এনে ওখানে যায়। সে খবর যে পেতে চায় সেজন্যে। কেমন এইসবই কি খুব সহজ সরল নয়? অত্যন্ত স্পষ্ট নয়? হপকিন্স থামতেই হোমস মাথা নেড়ে হেসে উঠলেন। তারপর হোমস মাথা নেড়ে বললেন, এই যুক্তিতে একটাই মাত্র বাধা হপকিন্স, সেটা হলো একেবারেই অসম্ভব। কোনো দেহে কখনো হারপুন গাঁথবার চেষ্টা দেখেছ? দেখনি। এসব খুঁটিনাটিগুলোই তো দেখবে ভালো করে। ওয়াটসনের কাছে জানতে পারবে একদিন সমস্ত সকালবেলাটাই আমার এই চেষ্টায় কেটেছে। মোটেই সহজ নয় এই ব্যাপারটা। বলিষ্ঠ হাত দরকার, প্রচুর অভ্যাস দরকার। আর এক্ষেত্রে এমন জোরের সঙ্গে করা হয়েছে যে হরপুনের ফলাটা দেয়াল পর্যন্ত গভীরভাবে বিদ্ধ হয়েছে। ভাবতে পারো কি যে ওই রোগা পটকা ছেলেটার পক্ষে এমন আঘাত সম্ভব? এ কি সেই লোক যে ব্ল্যাক পিটারের সঙ্গে গভীর রাতে একসঙ্গে 3x রামপান করছিল? দুরাত আগে কি একই ছায়ামূর্তি জানলায় দেখতে পাওয়া গিয়েছিল? না না হপকিন্স, এ তোমার লোক নয়। এ অনেক বেশি জবরদস্ত কোনো লোকের কাজ। তাকেই ধরতে হবে আমাদের। হোমসের কথা শুনতে শুনতে তরুণ ডিটেকটিভ হপকিন্সের মুখ ক্রমেই লম্বা হয়ে যাচ্ছিল। তার সমস্ত আশা, সমস্ত উচ্চাকাঙ্ক্ষা একেবারে ভেঙে ভেঙে পড়েছে। কিন্তু তবুও সে ঠিক করেছে বিনা যুদ্ধে পশ্চাৎসরণ করবে না। বলল, আপনি অস্বীকার করতে পারবেন না যে নেলিগ্যান সে রাত্রে ওখানে উপস্থিত ছিল, বইটা তার প্রমাণ। আমি তো মনে করি জুরিকে বোঝাবার পক্ষে যথেষ্ট প্রমাণ আমার হাতে আছে, যদিও আপনি তার মধ্যে একটা ফাঁক দেখতে পাচ্ছেন। তাছাড়া দেখুন, আমার লোককে আমি ধরেছি, কিন্তু যে ভয়ঙ্কর লোকটির কথা আপনি বলছেন, কোথায় সে? মনে হচ্ছে সে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। রিভলভারটা এমন কোথাও রাখো ওয়াটসন যেখান থেকে চট করে তুলে নিতে পারবে। উঠে পড়লেন তিনি। একটা লেখা কাগজ রাখলেন পাশের একটা টেবিলের উপর। তারপর বললেন, এখন আমরা প্রস্তুত। বাইরে থেকে রুক্ষ স্বরের কিছু কথাবার্তা শোনা যাচ্ছিল। মিসেস হাডসন দরজাটা খুলে জানালো 3 জন লোক ক্যাপ্টেন বেসিলের খোঁজে এসেছে। হোমস বললেন, নিয়ে এসো তাদের একে একে। প্রথম লোকটি হচ্ছে ছোটখাটো, তার গায়ের রং লাল সাদা তুলার মতো জুলপি। একটি চিঠি হোমস পকেট থেকে বার করলেন। নাম কি? জেমস ল্যাঙ্কাস্টার। অত্যন্ত দুঃখিত ল্যাঙ্কাস্টার, আর জায়গা নেই, কষ্ট করে এলে। এই নাও 8 পাউন্ড। এই ঘরটা এসে দাঁড়াও দেখি কয়েক মিনিট। দ্বিতীয় লোকটি লম্বা আর শুকনো শুকনো, পাতলা লম্বা চুল মাথায়, গাল বসা। নাম হিউ প্যাটিনাস। তাকেও আউটপাউন্ড দিয়ে নাকচ করা হলো আর অপেক্ষা করতে বলা হলো। তৃতীয় ব্যক্তি যে এলো, উল্লেখযোগ্য তার আকৃতি। একরাশ চুল দাঁড়িয়ে ফ্রেমে বাঁধানো, যেন বুলডগসের মতো একটা ভয়ঙ্কর মুখ। নেমে আসা পুরো কালো ভ্রুর নিচে কালচে দুটো চোখ ঝলমল করছে। স্যালিউট করে সে নাবিকের ভঙ্গিতে দাঁড়িয়ে রইল, টুপিটা হাতে ঘোরাতে ঘোরাতে। নাম কি? প্যাট্রিক কেয়ারনস। হারপুন শিকারী? আজ্ঞে হ্যাঁ। 25টা অভিযানের অভিজ্ঞতা। ডান্ডির লোক, তাই না? আজ্ঞে হ্যাঁ। আবিষ্কারের অভিযানে বেরোতে প্রস্তুত তো? আজ্ঞে হ্যাঁ। কত মাইনে আশা করো? মাসে 8 পাউন্ড। এক্ষুনি বেরোতে পারবে? আজ্ঞে হ্যাঁ। কাগজপত্র সব এনেছ? আজ্ঞে হ্যাঁ। পকেট থেকে জীর্ণ তৈলাক্ত কতগুলো কাগজ বার করল সে। হোমস সেগুলো পরীক্ষার পর ফেরত দিলেন। বললেন, তোমার মতো লোকই আমার দরকার। ওই যে পাশের টেবিলে চুক্তিপত্র সই করে দিলেই হবে। ঘরটার অপর প্রান্তে তাকিয়ে নিয়ে নাবিকটি কলম তুলে নিল। টেবিলের ওপর ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করল, সইটা এখানে করব?
ঝুঁকে পড়ে হোমস তার কাঁধের ওপর দিয়ে 2 হাত বাড়িয়ে দিলেন। হ্যাঁ, ঠিক আছে। ইস্পাতের একটা ক্লিক শব্দ, আর তারপরেই খ্যাপা সারের মতো বিকট এক চিৎকার শোনা গেল। পর মুহূর্তে দেখা গেল হোমস আর নাবিক মেঝে গড়াগড়ি দিচ্ছে। লোকটার গায়ে এত জোর যে হোমস এমন কায়দা করে হাতকড়া লাগানো সত্ত্বেও হয়তো সে কিছুক্ষণের মধ্যেই কাবু করে ফেলত হোমসকে, যদি না হপকিন্স ও ওয়াটসন তাড়াতাড়ি হোমসকে সাহায্য করতেন। রিভলভারের ঠান্ডা নলটা ওর কপালে লাগাতে তবে ও বুঝল যে আর বাধা দেওয়ার কোনো মানে হয় না। তারপর তার 2 পা দড়ি দিয়ে বেঁধে হোমসরা উঠে পড়লেন। অত্যন্ত দুঃখিত হপকিন্স, ডিমগুলো হয়তো ঠান্ডাই হয়ে গেল, তবে প্রাতরাশের অন্যান্য খাবারগুলো হয়তো তুমি আয়েশ করেই খেতে পারবে। এই ভেবে যে মামলাটার ফয়সালা করেছো, কি বলো? বিস্ময়ে হপকিন্সের কথা বন্ধ হয়ে গেছিল, তার মুখ লাল হয়ে গেছে। শেষ পর্যন্ত বলে উঠল, কি যে বলবো মিস্টার হোমস, দেখা যাচ্ছে গোড়া থেকে আমি খুব বোকার মতো কাজ করে এসেছি। ভুলে যাওয়া উচিত হয়নি, আপনি হচ্ছেন গুরু আর আমি শিষ্য। আপনি কি করলেন সে তো নিজের চোখেই দেখলাম, কিন্তু এখনও জানি না যে কি করলেন, আর এসবের তাৎপর্যই বা কী? আর এই অভিজ্ঞতা দিয়েই তো আমরা শিখি। এ মামলায় তোমার শিক্ষা হলো এই যে বিকল্প কোনো সম্ভাবনা যে থাকতে পারে সেটা চিন্তা না করা। তরুণ নেলিগ্যানকে নিয়ে তুমি এতই মেতে উঠেছিলে যে পিটার কেরির প্রকৃত হত্যাকারী প্যাট্রিক কেয়ারনসের কথা চিন্তার সময়ও তোমার একবারের জন্যও মনে হয়নি। দেখুন মশাই, এভাবে মার খাওয়ার জন্য আমি কোনো নালিশ করছি না, কিন্তু তাহলেও কথাগুলো ঠিকমতো ব্যবহার করবেন এটা আমি চাই। আপনি বললেন আমি পিটার কেরিকে হত্যা করেছি, কিন্তু বলা উচিত ছিল বধ করেছি। কথা দুটো মোটেই এক নয় মশাই। হয়তো বিশ্বাস করবেন না, হয়তো মনে করবেন আমি একটা গল্প বলছি, মোটেই নয়। বলো শুনি, তোমার কি বলার আছে? বেশি কিছু বলার নেই, এবং যা বলছি তার প্রত্যেকটি কথাই সত্যি। ব্ল্যাক পিটারকে আমি চিনতাম, তাই যখনই সে ছুরিটা তুলে নিয়েছিল সঙ্গে সঙ্গে আমি তাকে হরপুনে বিঁধে ফেলেছিলাম, কারণ আমি জানতাম হয় সে মরবে না হয় আমি, এইভাবে ওর মৃত্যু হয়। আপনারা হয়তো বলবেন এই হত্যাকাণ্ড, ব্ল্যাক পিটারের ছুরি বুকে নিয়ে মরার আগে ফাঁসি যাওয়া ভালো। কি করে তুমি ওখানে গেলে? একেবারে গোড়া থেকেই বলছি, কিন্তু তার আগে আমাকে একটু উঠে বসিয়ে দিন। ঘটনাটা 1883। পিটার কেরি ছিল সি ইউনিকর্ন জাহাজের মালিক, আর আমি অতিরিক্ত হারপুন শিকারী। বরফের দেশ থেকে ফিরে বাড়ির পথ ধরেছি। দিন 7 দক্ষিণ হাওয়ায় ঝড় চলবার পর আমরা দেখলাম একটা নৌকা উত্তরমুখ চলছে। একজন মাত্র লোক তাতে, নাবিক সে নয়। নৌকাটা ডুবে যাবে এই ভয়ে নাবিকেরা ডিঙি করে নরওয়ে উপকূলে চলে গিয়েছিল। আমার ধারণা তারা সবাই ডুবে গেছে। যাই হোক, লোকটিকে আমরা তুলে নিলাম। এই লোকটির সঙ্গে জাহাজের মালিক আর ক্যাপ্টেনের কেবিনে বসে অনেকক্ষণ ধরে আলোচনা হয়। একটা মাত্র বস্তু আমরা জল থেকে উদ্ধার করেছিলাম, সেটা হলো একটা টিনের বাক্স। যতদূর জানি লোকটি তার নাম জানায়নি, কিন্তু দ্বিতীয় দিনে কোনো চিহ্ন না রেখে লোকটি এমনভাবে মিলিয়ে গেল যেন আদৌ আসেনি। প্রকাশ করা হলো হয় নিজে থেকেই ঝাঁপিয়ে পড়েছে কিংবা প্রচণ্ড ঝড়ে পড়ে গেছে, কিন্তু একজন লোক মাত্র জানে আসলে তার কি হয়েছিল। সে হলাম আমি। নিজের চোখে আমি দেখেছি ঝড়ের অন্ধকারের প্রহরার সময় ক্যাপ্টেন পা ধরে তুলে তাকে রেলিং পার করে জলে ফেলে দিচ্ছে। এর 2 দিন পরে শেটল্যান্ডের লাইটস আমাদের চোখে পড়ে। ব্যাপারটা আমি প্রকাশ করিনি, অপেক্ষা করেছিলাম ঘটনাটা কোন দিকে এগোয় দেখব বলে। স্কটল্যান্ডে যখন ফিরলাম ব্যাপারটা চাপা দেবার ব্যাপারে অনেক সুবিধা হলো না। কেউ কোনো সন্দেহ বা প্রশ্ন তোলেনি। এক অজানা লোক দুর্ঘটনায় মারা পড়েছে, এই নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা রইল না। এর কিছুদিন পরে পিটার কেরি সমুদ্রযাত্রা ছেড়ে দিল। তার ঠিকানা জোগাড় করতে আমার বহু বছর সময় লেগেছিল। আন্দাজ করেছিলাম নিশ্চয়ই টিনের বাক্সটার লোভেই সে কাজ করেছিল, এবং আমার মুখ বন্ধ করবার জন্য সে এখন বেশ ভালোই টাকা দিতে পারবে। লন্ডনে এক নাবিকের সঙ্গে তার দেখা হয়। সেই নাবিকের কাছে আমি ওর ঠিকানা পেলাম। গেলাম ওকে নিংড়ে কিছু বার করবার জন্যে। প্রথম দিন রাতে যখন যাই ওর কথার মধ্যে যুক্তি ছিল। বলেছিল যা টাকা আমায় দেবে তাতে জীবনে আর সমুদ্রযাত্রা করতে হবে না। কথা বলো 2 রাত পরে কথাবার্তা পাকা হবে। সেদিন গিয়ে দেখলাম সে মাতাল আর তার মেজাজও সপ্তম চড়ে আছে। দুজনে বসে নেশা করলাম, পুরনো দিনের গল্প করলাম, কিন্তু যত নেশা করছে লক্ষ্য করলাম ততই ওর হাবভাব ভয়ঙ্কর হয়ে উঠছে। লক্ষ্য করলাম হারপুনটা দেয়ালে কোথায় রাখা আছে, কারণ মনে হলো হয়তো ওটা দরকার হতে পারে। শেষ পর্যন্ত সে আমার ওপর খেপে গেল, থুতু দিতে লাগলেও গালাগাল শুরু করলো। তার চোখে মৃত্যুর ভাষা। একটা প্রকাণ্ড ছুরি তার হাতে। ছুরিটা খাপ থেকে খুলবার সময়ও সে গেল না। তার আগে আমি তাকে হারপুনে গেঁথে ফেললাম। কি ভয়ঙ্কর চিৎকার করে উঠেছিল তখন। ঘুমের ঘোরে কতবার তার মুখ আমি দেখেছি। দাঁড়িয়ে রইলাম সেখানে, তার রক্ত ফিনকি দিয়ে ছিটকে পড়ছিল। কিছুক্ষণ দেরি করলাম, কিন্তু কোথাও কোনো সারা শব্দ পেলাম না। তখন আবার আমার ভরসা ফিরে এলো। চারদিকে তাকাতে তাকাতে টিনের সেই বাক্সটা তাকের ওপর আমার চোখে পড়ল। বাক্সে পিটার কেরির যতটা অধিকার আমারও, তাই আমি তখন ওটা নিয়ে চলে এলাম। কিন্তু বোকার মতো তোমাকে
তামাকের থলেটা ফেলে এলাম টেবিলের ওপর। এবার সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা বলি, কুটিরের বাইরে গেছি কিনা জানি না, এমন সময় সাড়া পেলাম কে যেন আসছে। সঙ্গে সঙ্গে ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পড়লাম। একটা লোক চোরের মতো এলো। কুটিরে প্রবেশ করে সে এমন চিৎকার করে উঠল যেন ভূত দেখেছে। তারপর প্রাণপণে দৌড়াতে শুরু করলো, যতক্ষণ না দৃষ্টির আড়াল হয়ে গেল। লোকটা কে আর কেনই বা এসেছিল সেই সম্বন্ধে কোনো ধারণা করতে পারলাম না। তারপর আমি 10 মাইল পথ পায়ে হেঁটে গেলাম ট্রানব্রিজ ওয়েলস স্টেশনে। তারপর সেখান থেকে ট্রেনে করে চলে এলাম লন্ডনে। বাক্সটা পরীক্ষা করে দেখলাম পয়সা করি কিছু নেই, শুধু কিছু কাগজ। সে কাগজ আমার বিক্রি করতে সাহস হলো না। ব্ল্যাক পিটারের ওপর আমার যা জোর ছিল তাও গেছে, একটা শিলিংও আমার নেই। অথচ আমি লন্ডনের মতো জায়গায় একমাত্র সম্বল কেবলমাত্র যে কাজ তা আমি জানি। হারপুন শিকারের জন্য ভালো টাকার বিজ্ঞাপন লক্ষ্য করে তখন আমি শিপিং এজেন্টদের কাছে যাই, তারাই আমাকে পাঠায় এখানে। এ পর্যন্তই আমি জানি, এবং আমি আবারও বলছি, যদি আমি পিটার কেরিকে হত্যা করে থাকি তো আদালতে সেই জন্যে আমাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ ফাঁসির দড়ির যা দাম সেটা তো আমি তাদের বাঁচিয়ে দিয়েছি। বেশ পরিষ্কার বিবৃতি। উঠে পাইপটা চালিয়ে হোমস বললেন, আর দেরি না করে এবার তোমার কয়দিকে নিরাপদ জায়গায় রেখেছো হপকিন্স। কারাগার হিসেবে এই ঘরটা মোটেই ভালো নয়। মিস্টার হোমস, জানি না কিভাবে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করব, কিন্তু এখনও বুঝতে পারছি না কি করে আপনি সিদ্ধান্তে পৌঁছালেন। ভাগ্যক্রমে গোড়া থেকে সঠিক সূত্রটা পেয়ে যাওয়ার ফলেই তা সম্ভব হয়েছে। এই নোটবুকের কথায় আগে থেকে হয়তো তোমার মতো আমারও চিন্তাধারা অন্য পথে চলত, কিন্তু আমি যা কিছু শুনেছিলাম সবই এক লক্ষ্যে নির্দেশ ছিল। আশ্চর্য দৈহিক শক্তি, হারপুনের ব্যবহার নিপুণতা, রাম, মদ, সিলের চামড়ার তামাকের থলে আর সস্তা তামাক, এসব থেকে এক নাবিকের কথা আমার মনে হয়েছে যে তিমি শিকারী। এও বুঝেছিলাম যে পিসি এই অধ্যক্ষর দুটো ও পিটার কেরির নয়। পাইপও পাওয়া যায়নি। তোমার হয়তো মনে আছে আমি জিজ্ঞাসা করেছিলাম কেবিনে হুইস্কি আর ব্র্যান্ডি আছে কিনা। তুমি বলেছিলে আছে। নাবিক যারা নয় তাদের মধ্যে কয়েকজন পাবে যারা রাম পান করবে। যখন এসব পানীয় পাওয়া যাচ্ছে, তাই আমার মনে সন্দেহমাত্র ছিল না যে আততায়ী অবশ্যই এক নাবিক। কিন্তু তার সন্ধান পেলেন কি করে? সমস্যাটা তখন অনেকটাই সহজ হয়ে গেছে। নাবিক যখন, নিশ্চয়ই সি ইউনিকর্ন জাহাজের কোনো নাবিকই হবে যে তার সঙ্গে ছিল। যতদূর জানতে পেরেছি ওটা ছাড়া আর কোনো জাহাজ এসে পাড়ি দেয়নি। 3 দিন আমার ডান্ডিতে টেলিগ্রাম করে কাটে। জানতে পারি 1883-তে সি ইউনিকর্ন জাহাজে কে কে ছিল। হারপুন শিকারীদের মধ্যে যখন প্যাট্রিক কার্নসের নাম পেলাম, আমার তদন্তের কাজ তখন প্রায় শেষ হয়ে এসেছে। ভেবে দেখলাম লোকটি খুব সহজভাবে সম্ভব লন্ডনেই আছে এবং কিছুদিনের জন্য বাইরে যেতে চাইবে। তাই কটা দিন ইস্ট এন্ডে কাটালাম। একটা উত্তর মেরু অভিযানের মতলব ফাঁদলাম। ক্যাপ্টেন বেসিলের কাছে কাজ করবে এমন হারপুন শিকারীর জন্য লোভনীয় শর্তে বিজ্ঞাপন দিলাম, আর তার ফল তো দেখলেনি। কিন্তু এখন তোমায় যত তাড়াতাড়ি সম্ভব নেলিগ্যানকে খালাস করে দিতে হবে। আমার মনে হয় তোমার ওর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। টিনের বাক্সটা তাকে ফিরিয়ে দিতে হবে। তবে যে কাগজগুলো পিটার কেরি ভাঙিয়েছে সেগুলো আর উদ্ধার করা যাবে না। ওই যে গাড়ি, কয়েকদিকে নিয়ে যাও এবার। বিচারের সময় দরকার হলে ওয়াটসনকে আর আমাকে নরওয়ের কোনো অঞ্চলে পাবে। ঠিকানাটা পরে পাঠিয়ে দেব। পড়ে শোনাচ্ছি শার্লক হোমসের পরবর্তী গল্প, অ্যাবি গ্রেঞ্জ। 1897 সালের এক কনকনে তুষার শীতল সকালে কাঁধে নাড়া খেয়ে ওয়াটসনের ঘুম ভাঙতেই তিনি দেখলেন হোমস ডাকছেন। চলো ওয়াটসন, চলো, খেলা শুরু হয়েছে। একটিও কথা না বলে জামাকাপড় পরে চলে এসো। অতএব ওয়াটসন নীরবে দ্রুত প্রস্তুত হয়ে চেয়ার ক্রিস স্টেশনের পথে একটা গাড়ি ভাড়া করে গড়গড়িয়ে হোমসের সঙ্গে নীরবে চলছিলেন। শীতের সকালের প্রথম আভা দেখা দিতে শুরু করেছে। ভোরের কোনো মজুর হোমসের গাড়ির পাশ কাটিয়ে চলে গেল। পুরো কোটের মধ্যে হোমস চুপচাপ বসে। দুজনেই প্রাতরাশ না করে বেরিয়েছিলেন, যতক্ষণ না স্টেশনে এসে খানিকটা গরম চা খেয়ে কেন্টের ট্রেনে গিয়ে উঠলেন। ততক্ষণ পর্যন্ত যেন ওয়াটসনরা ঠান্ডায় জমেছিলেন। এতক্ষণে সেই জমাটো অবস্থা খানিকটা কাটল, এবং এতক্ষণে হোমসের কথা বলার আর ওয়াটসনের কথা শোনার মতো অবস্থা হলো। পকেট থেকে একটা চিঠি বার করে হোমস ওয়াটসনকে পড়ে শোনালেন। অ্যাবি গ্রেঞ্জ, মার্শাম, কেন্ট, রাত 3:30। প্রিয় হোমস, মামলাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে আপনার সাহায্য পেলে খুশি হব। ব্যাপারটা পুরোপুরি আপনারই লাইনের। মহিলাটিকে ছেড়ে দেওয়া বাদে আর সব কিছুই যাতে সম্পূর্ণ অবিকৃত থাকে সেদিকে নজর রাখছি। দয়া করে এক মুহূর্তও সময় নষ্ট করবেন না, কারণ স্যার উইস্টেসকে সেখানে ছেড়ে আসা অত্যন্ত কঠিন। এতেই আপনার বিশ্বস্ত স্ট্যানলি হপকিন্স। চিঠি পড়া শেষ হলে হোমস বললেন, হপকিন্স আমায় ডেকেছে মোট 7 বার, এবং প্রতিটি ক্ষেত্রেই তার তলব ছিল সম্পূর্ণ যুক্তিযুক্ত।
বর্তমান তদন্তের ব্যাপারটা খুনের বলে মনে হচ্ছে। মানে তুমি মনে করছো এই স্যার উইস্টেস মারা গেছেন? হ্যাঁ, হপকিন্সের লেখাটা দেখে মনে হয় প্রচুর উত্তেজনার সঙ্গে লিখেছে, অথচ লোকটি আবেগপ্রবণ নয়। মনে হচ্ছে বল প্রয়োগ হয়েছে এবং দেহটা সরানো হয়নি, আমরা দেখব বলে। নিছক আত্মহত্যার ব্যাপার হলে সে আমায় ডেকে পাঠাতো না। আর মহিলাটিকে ছেড়ে দেবার কথায় মনে হচ্ছে বিয়োগান্ত ঘটনাটার সময় তাকে তার ঘরে আটকে রাখা হয়েছিল। সমাজের উচ্চ পর্যায়ের ব্যাপারে এটা খুব দামি করকরে কাগজে ইবি কথাটা মনোগ্রাম করে আঁকা, বংশচিহ্ন, পরিচায়ক, তার ওপর জমকালো ঠিকানাটা। আশা করি হপকিন্স তার সুনাম অব্যাহত রাখবে এবং মামলাটা বিশেষ চিত্তাকর্ষক হয়ে উঠবে। অপরাধটা সংঘটিত হয় কাল রাত 12টার আগে। এই মন্তব্য করা তোমার পক্ষে কীভাবে সম্ভব হলো? ঘটনা, পরম্পরা আর সময় হিসাব করে স্থানীয় পুলিশকে খবর দিতে হয়েছে। তার আমার স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। হপকিন্সকে যেতে হয়েছে এবং সে আমাদের খবর পাঠিয়েছে। এ সমস্ত বেশ এক রাতের কাজ। এই চিসলহার্স্ট স্টেশন অবিলম্বে আমাদের চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করবে। অপরিসর গ্রাম্য পথে মাইল দুয়েক যাবার পর একটা পার্কের গেটের সামনে হোমসের গাড়ি গিয়ে পৌঁছল। গেটটা খুলল এক বৃদ্ধ, যার চেহারার কোনো ভয়ঙ্কর দুর্ঘটনার প্রতিচ্ছবি। দুই পাশে সরাসরি এলম গাছের মাঝখান দিয়ে রাস্তাটা পার্কের ভেতর দিয়ে চলছে। শেষ হয়েছে এক সুপ্রশস্ত গাড়ির সামনে। বাড়িটা সুপ্রাচীন, আইভি দিয়ে ঢাকা, তবে জানালাগুলো বড় বড় বড়, বেশ বড়, যা থেকে বোঝা যায় আধুনিক যুগোপযোগী কিছু কিছু পরিবর্তন তাতে সাধিত হয়েছে এবং বাড়ির একটা দিক একেবারেই নতুন করে তৈরি। খোলা দরজার সামনে দাঁড়িয়ে তরুণ ইন্সপেক্টর স্ট্যানলি হপকিন্স উৎসুক মুখে হোমসের সঙ্গে দেখা করল। হপকিন্স বললেন, বড় খুশি হলাম আপনি আসায় মিস্টার হোমস, আর আপনিও ডক্টর ওয়াটসন। কিন্তু কি জানেন, আসলে এ ব্যাপারে আপনাদের বিরক্ত না করলেই হতো, কারণ ভদ্রমহিলাটি জ্ঞান ফিরে পেয়ে এমনই পরিষ্কারভাবে সমস্ত ঘটনাটার বিবৃতি দিয়েছেন যে এখন আর করবার বিশেষ কিছুই নেই। সেই সিধেল লিউস ম্যাসামদের কথা আপনাদের মনে পড়ে? সেই 3 র্যান্ডালের কথা বলছো? হ্যাঁ, বাপ আর তার 2 ছেলে। একজন নিঃসন্দেহ তাদের। দিন 15 আগে তার ওই সেইডানহ্যামে একটি চুরি করে, তখন তাদের দেখা গেছে, বর্ণনাও মিলেছে। এত অল্প দিনের ব্যবধানে আর এত কাছে আবার এমন একটা কাণ্ড, প্রচুর ঠান্ডা মাথার। ওদের নির্ঘাত ফাঁসির দায়ে পড়তে হবে। স্যার ইউস্টেস মারা গেলেন তাহলে? হ্যাঁ, তারই লোহার ডান্ডার ঘায়ে তার মাথা তুবড়ে দিয়েছে। নামটা হলো স্যার উইস্টেস ব্র্যাকেনস্টল, তাই না? হ্যাঁ, কেন্টের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন ছিলেন তিনি। লেডি ব্র্যাকেনস্টল এখন পুবের ঘরে। অত্যন্ত ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে ভদ্রমহিলার। প্রথম যখন তাকে দেখি তখন তিনি প্রায় আধমরা। মনে হয় আপনি তার সঙ্গে দেখা করে তার বক্তব্য শুনলে ভালো করবেন। তারপর আমরা একসঙ্গে গিয়ে খাবার ঘরটা পরীক্ষা করে দেখব। সাধারণ মানুষ নন লেডি ব্র্যাকেনস্টল। এমন লাবণ্যময়ী, এমন নারী সুলভ, অপরূপ বড় একটা দেখা যায় না। তার মাথায় চমৎকার সোনালি চুল এবং গায়ের রং নিশ্চয়ই ওই চুলের সঙ্গে সামঞ্জস্য রেখে অপূর্ব হয়ে দেখা দিত, যদি এই শোকের ব্যাপারটা তাকে এমন উদ্ভ্রান্ত করে না তুলত। তার ক্লেশ কেবলমাত্র মানসিক নয়, দৈহিকও বটে। একটা চোখের উপরটা বিশ্রীভাবে ফুলে উঠেছে। এক দীর্ঘকায়া গম্ভীর দর্শনা দাসী যত্ন সহকারে ভিনিগার আর জল দিয়ে সেটা ধুয়ে দিচ্ছে। মহিলাটি একটা কৌচে অবসন্ন হয়ে এলিয়ে পড়েছিলেন, কিন্তু তা হলেও আমরা প্রবেশ করতে তার সতর্ক দৃষ্টিতে আর চোখে যা ফুটে উঠল তা লক্ষ্য করে বোঝা গেল যে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার ফলে তার বুদ্ধিবৃত্তি বা তার সাহস কোনোটাই ঘাটতি হয়নি। নীল আর রূপালি ড্রেসিং গাউন তার পরনে এবং একটা কালো ড্রেসিং গাউন তার পাশের কৌচে রাখা রয়েছে। ক্লান্তভাবে লেডি বললেন, সবই তো আপনাকে বলেছি মিস্টার হপকিন্স, এখন আপনি না হয় আমার হয়ে বলুন। তা যদি মনে করেন আমাকেই বলতে হবে তাহলে বলছি এদের। আচ্ছা, খাবার ঘরটা কি পরীক্ষা হয়ে গেছে? আপনার বিবৃতিটাই আগে শুনতে পারলে ভালো হতো। ব্যাপারটা মিটে গেলে খুশি হব। এ এখন অমন পড়ে আছে, এ কথাটা ভাবতেই মনে আতঙ্ক হয়। সেই সময় আলগা গাউনটা সরে গিয়ে বাহুটা দেখা দিল। বিস্ময়সূচক একটা শব্দ বেরিয়ে এলো হোমসের মুখ থেকে। এ কি, আপনিও তো ও ছাড়াও আরও আঘাত পেয়েছেন? এটা কিসের দাগ? তাড়াতাড়ি সেটা চাপা দিলেন তিনি। ও কিছু নয়, গত রাতের বিভৎস ব্যাপারের সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই। বসুন আপনারা, আমি যেমনটি পারি আমার বিবৃতি শোনাই। আমি হচ্ছি স্যার উইস্টেস ব্র্যাকেনস্টলের স্ত্রী। বছরখানেক হলো আমাদের বিয়ে হয়েছে। একথা গোপন করার প্রয়োজন নেই যে আমাদের বিবাহ সুখের হয়নি। আমাদের প্রতিবেশীরা সকলে আপনাদের তাই বলবে, যদি বা আমি তা গোপন করার চেষ্টা করি।
হয়তো দোষ আমারও কত কটা, কারণ আমি যেখানে বড় হয়ে উঠেছি সেই দক্ষিণ অস্ট্রেলিয়া অনেক বেশি স্বাধীনতা, এত বেশি আচার সর্বস্ব নয় সে দেশ। ইংল্যান্ডের জীবনের এই ন্যায়বোধ, এই পরিপাট্য আমার ঠিক ধাতে শুইতে চায় না। কিন্তু প্রধান যে কারণ সেটা সকলের কাছেই অত্যন্ত আপত্তিকর, তা হচ্ছে এই যে স্যার উইস্ট্রেস ছিলেন পার মাতাল। এমন এক ব্যক্তির সঙ্গে একটা ঘন্টা কাটানোও বিরক্তিকর। সুতরাং বুঝতেই পারছেন, আমার মতো সংবেদনশীল ও তেজস্বী মহিলার পক্ষে দিন নেই রাত নেই এমন এক ব্যক্তির সঙ্গে আবদ্ধ হয়ে থাকার কোনো মানে হয়? এমন এক বিবাহকে মেনে নেওয়া মহাপাপ, মহা অপরাধ, চরম শয়তানি। বলে দিচ্ছে, আপনাদের এইসব বিকট আইনের ফলে এদেশের ওপর অভিশাপ নেমে আসবে। এমন শয়তানি ঈশ্বর কখনো সহ্য করবে না। এই বাড়ির চাকর বাকরেরা শোয় বাড়ির নতুন অংশে, মাঝের অংশটা হলো বাসগৃহগুলো, সেগুলোর পেছনে রান্নাঘর, আর আমাদের শয়নঘর ওপরতলায়। দাসী থেরেসও শোয় আমার ওপরের ঘরটায়। এছাড়া আর কেউ এই বাড়িতে নেই। দূরের অংশে যারা থাকে, এখানকার কোনো শব্দই সেখানে পৌঁছায় না। ডাকাতদের নিশ্চয়ই তা ভালো করেই জানা, নতুবা এভাবে বেরোতো না। স্যার উইস্ট্রেস শুয়ে পড়েন রাত 10:30 নাগাদ। চাকর বাকররা তার আগেই চলে গিয়েছিল, শুধুমাত্র দাসীটাই জেগেছিল। আমার ঘরের ওপরে তার ঘর। একটা বইয়ের মধ্যে মগ্ন হয়ে জেগেছিলাম রাত 11টা পর্যন্ত। তখন উঠে দেখে নিলাম সব ঠিক আছে কিনা, তারপর ওপরে গেলাম। এটা আমার নিয়মিত অভ্যাস, কারণ স্যার উইস্ট্রেসের ওপর ভরসা ছিল না আমার। রান্নাঘরে গেলাম, ভাড়ার ঘরে গেলাম, বন্দুকের ঘরে গেলাম, এবং শেষ পর্যন্ত গিয়ে পৌঁছালাম খাবার ঘরে। জানলাটা ছিল পুরোটা পর্দায় ঢাকা। সেটার কাছে যেতে হঠাৎ মুখে বাতাস লাগলো। বুঝলাম খোলা রয়েছে জানালাটা। পর্দাটা সরাতেই আমি একেবারে এক ব্যক্তির মুখোমুখি। সবে মাত্র সে ঘরে ঢুকেছে। লোকটা বিষবৃক্ষ বয়স্ক। জানলাটা বড়, সেটা দিয়ে মাঠে যাওয়া চলে। শোবার ঘরের মোমবাতিটা আমার হাতে ছিল। তার আলোয় দেখলাম সামনে লোকটার পেছনে আরও 2জন লোক। তারা ভিতরে ঢুকতে যাচ্ছিল। কিছু হাঁটলাম, আর সঙ্গে সঙ্গে প্রথম ব্যক্তিটি আমার উপর এসে পড়ল। প্রথমে আমার কবজি, তারপর আমার গলা চেপে ধরল। চিৎকারের জন্য মুখ খুললাম, কিন্তু সঙ্গে সঙ্গে সে আমার বাঁ চোখের উপরে ভয়ঙ্কর ঘুষি মারল। আমি পড়ে গেলাম। হয়তো কয়েক মিনিটের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞান ফিরতে দেখি ঘণ্টির দড়িটা ছিঁড়ে নিয়ে তা দিয়ে খাবার ঘরের এক কাঠের চেয়ারটার সঙ্গে আমাকে বেঁধে ফেলেছে। এমন মজবুত করে বেঁধেছে যে নড়তেও পারছি না। আর একটা রুমালে এমনভাবে আমার মুখ বেঁধেছে যে তাই কথাও বলতে পারছিলাম না। সেই মুহূর্তে আমার মুখ বেঁধেছে যে কথা বলতেও পারছিলাম না। সেই মুহূর্তে আমার স্বামী বেচারা, সে এসে এই ঘরে পড়েন। কোনো সন্দেহজনক শব্দ হয়তো তার কানে এসে থাকবে, এবং এহেন এক দৃশ্য দেখবেন আন্দাজ করেই তৈরি হয়ে আসেন তার ব্ল্যাকঅর্থন কাঠের লাঠিটা নিয়ে। একটা ডাকাতকে তেড়ে যেতেই আরেকটা ডাকাত এলো, যার বয়স বেশি। নিচু হয়ে অগ্নিকুণ্ড থেকে লোহার শিক্কা তুলে নিয়ে আমার স্বামীকে প্রচণ্ড আঘাত করে। একটিও কাতর শব্দ না করে তিনি পড়ে গেলেন, আর একটুও নড়লেন না। আবার আমি অজ্ঞান হয়ে গেলাম, তবে এবারে মাত্র কয়েক মিনিটের জন্য। আমার যখন চোখ মেললাম, লক্ষ্য করলাম তারা এক বোতল মদ নিয়ে বসছে। প্রত্যেকের হাতে একটা করে গ্লাস। আগেই হয়তো বলেছি ওদের একজন বয়স্ক, তার গালে দাড়ি, আর 2জনের বয়স কম, দাড়ি গোঁফ গজায়নি। হয়তো তারা বাপ আর 2 ছেলে। ফিসফিস করে কথা বলছে তারা। তখন তারা ফিরে এসে দেখে নিল যে আমি খুব শক্ত করেই বাঁধা আছি। শেষ পর্যন্ত চলে গেল জানলাটা বন্ধ করে। মুক্তি পেতে আমার সময় লাগলো মিনিট 15 মতো। তখন আমার চিৎকার শুনে দাসী আমার সাহায্যে এলো। সারা পেয়ে অন্যান্য ভৃত্যরাও এসে পড়ল। স্থানীয় থানায় খবর পাঠানো হলো তখন, আর সঙ্গে সঙ্গে তারাও লন্ডনে খবরটা দিল। এই পর্যন্ত আমি বলতে পারি, এবং আশা করি এই কষ্টকর বৃত্তান্ত আর আমায় শোনাতে হবে না। কিছু প্রশ্ন আছে মিস্টার হোমস? না, লেডি ব্র্যাঙ্কেনস্টলকে আর কষ্ট দিতে চাই না, তবে খাবার ঘরে যাওয়ার আগে আমি তোমার বক্তব্য শুনতে চাই। দাসীকে লক্ষ্য করে তিনি বললেন। দাসীটি বলতে শুরু করল, তারা বাড়িতে ঢোকার আগে আমি তাদের দেখেছি। বিছানার ধারের জানলা থেকে দেখলাম 3জন লোক চাঁদের আলোয় গেটটা দিয়ে ঢুকলো। তখন আমি এ নিয়ে কোনো মাথা ঘামাইনি। আমার মনিবের চিৎকার শুনি। এর 1 ঘন্টারও পরে সঙ্গে সঙ্গে দৌড়ে নেমে আসি তার কাছে। দেখলাম নিরীহ বেচারা ঠিক যেমন ও বলল, আর উনি মেঝে পড়ে, ঘরময় তার রক্ত আর মগজের ঘিলু। এ দেখলে যে কোনো মেয়ের মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। দড়ি দিয়ে ওভাবে বাঁধা তিনি, জামায় কাপড়ে, মনিবের শরীরে রক্ত। কিন্তু তবুও আমার এডের মিস মেরি ফ্রেজারের মনে সাহসের অভাব ছিল না। এখন অ্যাবিগ্রেঞ্জের লেডি ব্র্যাঙ্কেনস্টল হয়েও তার সেদিকে কোনো ঘাটতি হয়নি। ওকে আপনার অনেকক্ষণ ধরে প্রশ্ন করেছেন। এবার উনি আমার সঙ্গে ওর ঘরে যাবেন। ওর এখন বিশ্রামের খুব দরকার। মায়ের মতো কোমল স্নেহে দাসী তাকে জড়িয়ে ধরে ঘর থেকে নিয়ে গেল। হপকিন্স বলল, সারা জীবনও মহিলাটির সঙ্গে রয়েছে। ছোটটি যখন ছিলেন তখন থেকে লালন পালন করে আসছে।
1.5 বছর আগে যখন ওরা অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ডে আসেন সে সঙ্গে এসেছে। নামটা হচ্ছে থেরেসা রাইট। এ ধরনের দাসী আজকাল আর চোখে পড়ে না। আসুন এদিকে। ইতিমধ্যে হোমসের মুখ থেকে উদ্বেগের ভাব দূর হয়ে গেছে। বোঝা গেল রহস্যের সমাধানের সঙ্গে সঙ্গে মামলার সব আকর্ষণই দূর হয়ে গেছে তার মন থেকে। গ্রেপ্তারটা এখনও হয়নি বটে, কিন্তু এই মামুলি ব্যাপার নিয়ে আর কেন তিনি সময় নষ্ট করবেন? তার চোখের দৃষ্টিতে সেই ভাব দেখা দিল, যেন কোনো বিশেষজ্ঞকে ডাকা হয়েছে এবং তিনি দেখছেন রোগটা নেহাত সামান্য জ্বর ছাড়া আর কিছুই নয়। কিন্তু খাবার ঘরের দৃশ্যের মধ্যে এমন আশ্চর্য কিছু তিনি পেয়েছেন যা তার মনোযোগ আকর্ষণ করল। তার চলে যাওয়ায় কৌতূহল আবার জেগে উঠল। ঘরটা প্রকাণ্ড সুউচ্চ, ছাদটা ওক কাঠের, সেখানে কারুকাজ করা, দেওয়াল ঘিরে হরিণের শিং আর প্রাচীন অস্ত্রশস্ত্রের ভিড়। দরজার বিপরীত দিকে সেই উঁচু জানালা যার কথা আমরা শুনেছি। ডান থেকে 3টে জানালা দিয়ে শীতের সকালে রোদ এসে পড়েছে। বায় একটা মস্ত অগ্নিকুণ্ড, খুব বড় একটা কারুকাজ করা তাক তার ওপরে। অগ্নিকুণ্ডের পাশে একটা ভারী হাতলওয়ালা চেয়ার, তার নিচে আড়াআড়িভাবে কাঠ লাগানো। একটা লাল সুতোর কুণ্ডুলি ফাঁকা জায়গাটায় তার তারগুলের নিচে ওই আড়াআড়িভাবে লাগানো কাঠের সঙ্গে মজবুত করে বাঁধা। মহিলাটিকে বাঁধনমুক্ত করবার সময় দড়িটা সরে গিয়েছিল বটে, কিন্তু গোড়াগুলো রয়ে গিয়েছিল তখনও। এসব খুঁটিনাটি বিষয় হোমসের মনে পড়েছিল। তাদের দৃষ্টি তখন অগ্নিকুণ্ডের সামনে বিছানো বাঘের চামড়া উপরে শয়ান ভয়ঙ্কর দৃষ্টিটির ওপর নিবন্ধ হল। শরীরটা এক লম্বা সুগঠিত মানুষের, বছর 40 বয়সের, চিত হয়ে শোয়া মুখ ওপর দিকে ফেরানো। ছোটকাল দাড়ি গোফের ফাঁক দিয়ে বেরিয়ে থাকা সাদা দাঁত দেখা যাচ্ছে। মুষ্টিবদ্ধ 2 হাত মাথার উপরে তোলা, আর ব্ল্যাকঅর্থনের একটা কালো লাঠি সেখানে আড়াআড়িভাবে রাখা। কালচে সুন্দর মুখে মাংসপেশির সংকোচনের ও খিচুনির ফলে প্রতিহিংসা ও ঘৃণার যে অভিব্যক্তি, তার ফলে মৃতের মুখের ভাবে এক ভয়ঙ্কর শয়তানির প্রকাশ হয়েছে। ডাকাতির খবরটা যখন প্রকাশ পায় তখন নিশ্চয়ই বিছানায় ছিলেন, কারণ তার পরনে ছিল রাতের শার্ট আর খালি 2 পা ট্রাউজার্সের নিচে দেখা যাচ্ছিল তার মাথায় ভয়ঙ্কর আঘাতের চিহ্ন, যে আঘাতে তিনি লুটিয়ে পড়েছিলেন। তার পাশেই পড়েছিল শিকটা, আঘাতের ফলে বেঁকে গেছে সেটা। শিকটা পরীক্ষা করে দেখলেন ভালোভাবে হোমস। মন্তব্য করলেন, এই বড় বান্ডেল নিশ্চয়ই খুবই শক্তিশালী। হ্যাঁ, যা যা শুনেছি তাতে বুঝেছি প্রতিদ্বন্দ্বী হিসেবে আদৌ সহজ নয়। তা ওকে পাকড়াও করা তোমার পক্ষে কিছুমাত্র কঠিন নয়। তা ঠিক, তার খোঁজ আমরা করছি। শোনা গিয়েছিল সে নাকি আমেরিকায় চলে গেছে, কিন্তু যখন জানা যাচ্ছে দলটা এখানেই আছে তখন তো মনে হয় না পালাতে পারবে। ইতিমধ্যে প্রত্যেকটা বন্দর থেকে আমাদের কাছে খবর আসছে এবং আজই সন্ধ্যার আগে একটা পুরস্কারও ঘোষণা করা হবে। কিন্তু বুঝতে পারছি না এমন একটা পাগলামি তারা কেন করলো, যখন জানে যে মহিলাটি তাদের সঠিক বর্ণনা করতে পারবেন এবং সে বর্ণনা থেকে তাদের চিন্তা আমাদের অসুবিধা হবে না। ঠিকই বলেছ, লেডি ব্ল্যাঙ্কেনস্টলেরও মুখ তারা বন্ধ করে দেবে। ওদের এটাই তো স্বাভাবিক। ওয়াটসন বললেন, হয়তো বুঝতে পারেনি তিনি ইতিমধ্যে জ্ঞান ফিরে পেয়েছেন। সেটা অবশ্য হতে পারে, যদি ওরা মনে করে থাকে যে তিনি অজ্ঞান হয়ে গেছেন, তাহলে অবশ্য তাকে প্রাণে না মারারই কথা। তা এই বেচারার ব্যাপারটা কি? হপকিন্স, অদ্ভুত সব গল্পজনের সম্বন্ধে শুনছি। নেশায় যখন না থাকেন তখন ওর মধ্যে দয়া মায়ার পরিচয় মেলে, কিন্তু যখন নেশায় ডুবে থাকেন কিংবা যখন মত্ততার মাঝামাঝি অবস্থায় থাকেন তখন হয়ে ওঠেন একেবারে পাষণ্ড, এবং প্রায় তিনি পুরোপুরি মাতান হন না। এ হেন সময়ে শয়তান ভর করে তার ওপর, যে কোনো দুষ্কর্ম তখন তার পক্ষে সম্ভব। শুনেছি অত টাকা করি অত সম্মান সত্ত্বেও 2-1 বার পুলিশের হাতে পড়তে পড়তে বেঁচে গেছেন। একটা কুকুরকে পেট্রোলে ডুবিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া এহেন কেলেঙ্কারিও করেছেন। তাও আবার কুকুরটা ছিল লেডি ব্র্যাঙ্কেনস্টলের। অনেক কষ্টে চাপা দেওয়া হয় ব্যাপারটা। তারপর ধরুন দাসী থেরেসা রাইটকে লক্ষ্য করে মদের গ্লাস ছুঁড়ে মারা, এ নিয়েও ঝামেলার উদ্ভব হয়। মোটামুটিভাবে গোপনে বলছি, উনি না থাকায় এখন বাড়িটা অনেক পরিচ্ছন্ন ও ভদ্র হয়ে উঠবে। আরে আরে, কি দেখছেন ওখানে? হাঁটু গেড়ে হোমস খুব মন দিয়ে সেই লাল দড়ির গিঁটগুলো পরীক্ষা করে দেখছিলেন, যা দিয়ে ভদ্র মহিলাকে বাঁধা হয়েছিল। তারপর পরীক্ষা করলেন দড়ির সেই জায়গাটা, ডাকাতটা ছিঁড়ে নেবার সময় যেখানটায় ছিঁড়ে এসেছিল। এটা যখন ছিঁড়ে নেওয়া হয় নিশ্চয়ই তখন রান্নাঘরের ঘণ্টাটা বেশ জোরেই বেজে উঠেছিল। কেউ তা শুনতে পায়নি। রান্নাঘরটা বাড়ির একেবারে পেছনে। কেউ তা শুনতে পায়নি। রান্নাঘরটা বাড়ির একেবারে পেছনে। কিন্তু ডাকাতটা কি করে জানলো কেউ তা শুনতে পাবে না? এমন বেপরোয়াভাবে সে কোন সাহস ঘণ্টায় দড়ি টানল? ঠিক বলেছেন মিস্টার হোমস,
ঠিকই বলেছেন আপনি। এই প্রশ্নটাই আমি বারবার নিজেকে করেছি। লোকটা যে বাড়িটা সম্বন্ধে এবং বাড়ির বাসিন্দাদের সম্বন্ধে ভালো করেই জানতো তাতে কোনো সন্দেহ নেই। নিশ্চিতভাবে সে জানতো যে রাত গভীর না হলেও ভৃত্যেরা ওর মধ্যে শুয়ে পড়বে এবং ঘণ্টাটা রান্নাঘরে থাকায় কারো কানে আসবে না। এইটুকু বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। বাড়ির 8 জন ভৃত্য সকলেই অত্যন্ত সৎ। সকলেই সমান বিশ্বস্ত হলে তখন তাকেই সন্দেহ করা হবে যার মাথায় মদের পাত্র ছোড়া হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে তা তো তার প্রিয় মনিবের প্রতি বিশ্বাসঘাতকতা করছে বলতে হবে। যাই হোক, ব্যাপারটা গৌণ সন্দেহ নেই এবং র্যান্ডালকে ধরলেই জানা যাবে কে তাকে সাহায্য করেছিল। প্রতিটি খুঁটিনাটিতে লেডি ব্র্যাঙ্কেনস্টলের কাহিনীর সমর্থন পাওয়া গেছে, যদি বা তার কোনো প্রয়োজন ছিল। হ্যাঁ, সেই আলো আর লেডির শোবার ঘরের মোমবাতির আলোয় ডাকাতরা যা দেখবার দেখেছিল। আর কি তারা চুরি করেছিল? বিশেষ কিছু তারা নেয়নি, পাশের তাক থেকে কেবল গোটাচারেক প্লেট ছাড়া। লেডি বললেন স্যার উইস্ট্রেসের মৃত্যুতে তার এমন হকচকিয়ে গেছিল যে যেমনটি হয়ে থাকে সেভাবে তারা সব তছনছ করেনি। তাও অবশ্য ঠিক, কিন্তু তা সত্ত্বেও তারা মদ খেতে ছাড়েনি। সেটা হল তাদের স্নায়ুকে মজবুত করার জন্যে। বোতলটাও যেমন ছিল তেমনই আছে। গেলাস 3টা রাখা ছিল, প্রত্যেকটা গ্লাসের গায়েই মদের দাগ দেখা যাচ্ছে, আর একটাই আবার তলানি রয়েছে দেখছি। বোতলটাও কাছে আছে, তার 3 ভাগের 1 ভাগ খালি, আর তার পাশে খুব দাগ ধরা একটা লম্বা ছিপি। সেটা দেখে আর বোতলে লেগে থাকা ধুলো লক্ষ্য করে বোঝা গেল মদটা খুব সাধারণ ছিল না। হোমসের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা গেল। তার উদাসীন ভাব কেটে গেছে। গর্তে বসা তীক্ষ্ণ চোখে আবার সতর্ক দৃষ্টি ফুটে উঠছে। ছিপিটা নিয়ে ভালো করে পরীক্ষা করলেন তিনি। জিজ্ঞাসা করলেন, কেমন করে খুলেছিল এটা? একটা আধ খোলা টানা হপকিন্স দেখিয়ে দিল। কিছু টেবিলে নিলেন আর একটা খুব বড় কর্ক স্ক্রু সেখানে রয়েছে। লেডি ব্র্যাঙ্কেনস্টল কি বলেছেন যে ওই স্ক্রুটাই ব্যবহার করা হয়েছিল? না, ভুলে যাচ্ছেন, তিনি অজ্ঞান হয়ে পড়ছিলেন যখন বোতলটা খোলা হয়। ঠিক, আসলে এই কর্ক স্ক্রুটা ব্যবহার করা হয়নি। একটা পকেট কর্ক দিয়ে স্ক্রু দিয়ে খোলা হয়েছিল বোতলটা। হয়তো সেটা ছিল কোনো ছুরির সঙ্গে। লম্বা সেটা 1.5 ইঞ্চির বেশি হবে না। ছিপিটার উপরটা পরীক্ষা করলে বুঝবে যে এই স্ক্রুটা দিয়ে 3 বার চেষ্টার পর তবে ছিপিটা বার করা গিয়েছিল এবং কোনোবারই পুরো ছিপিটা গাঁথা হয়নি। কিন্তু যদি এই কর্ক স্ক্রুটা ব্যবহার করা হতো তাহলে পুরোটাই গাঁথা হয়ে যেত এবং একটানেই ছিপিটা খোলা যেত। লোকটাকে ধরতে পারলে দেখবে যে ওই রকম একটা ছুরি তার কাছে আছে যা একাধিক কাজে ব্যবহার করা যায়। কিন্তু এই গ্লাসগুলো আমাকে ধোকার মধ্যে ফেলেছে, স্বীকার করতে বাধ্য হচ্ছি। লেডি ব্র্যাঙ্কেনস্টাইল তো ওদের 3 জনকে মদ খেতে দেখেছেন, তাই না? হ্যাঁ, এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই। তাহলে ব্যাপারটা ওখানেই শেষ। কিন্তু তাহলেও তুমি স্বীকার করবে হপকিন্স এই গ্লাস 3টির ব্যাপারে কিন্তু খুবই উল্লেখযোগ্য। কি এর মধ্যে উল্লেখযোগ্য কিছুই দেখতে পাচ্ছ না? যাকগে, যেতে দাও তাহলে। আমার মতো কোনো বিশেষ জ্ঞান ও শক্তিসম্পন্ন মানুষ হয়তো কোনো জটিল সমাধানের দিকেই ঝুঁকে থাকে, হাতের কাছে সহজ সরল সমাধান থাকলেও। অবশ্যই গ্লাসগুলোর ব্যাপারটা হয়তো ঘটনাচক্রেই ঘটে থাকবে। আচ্ছা, বিদায় হপকিন্স। মনে হয় না আমি আর বিশেষ তোমার কাজে আসব, এবং তুমিও মনে হচ্ছে একটা বেশ পরিকল্পনা মামলা দাঁড় করিয়েছ। র্যান্ডালরা ধরা পড়লে আমায় খবর দিও, এবং তাছাড়াও যদি আর কিছু ঘটনা ঘটে তাহলেও। আশা করি মামলায় সাফল্যের জন্য তোমার অভিনন্দন জানাতে পারবো। চলো ওয়াটসন, বাড়ি ফিরে সময়টা আরও ভালোভাবে কাজে লাগাতে পারবো। ফেরার পথে হোমসের মুখ দেখে ওয়াটসনের মনে হলো যা দেখেছেন তাতে কোনো ব্যাপারে ধোকার মধ্যে পড়েছেন। মাঝে মাঝে এই ভাবটা মন থেকে ঝেড়ে ফেলবার চেষ্টায় তিনি অন্য প্রসঙ্গ উত্থাপন করতে চেয়েছেন, কিন্তু প্রতিবারই তার সন্দেহ আবার তার ওপর ভর করেছে। বলি রেখাঙ্কিত কপাল আর চোখের অন্যমনস্ক দৃষ্টি থেকে বোঝা গেল তবে তার মন আবার চলে গেছে অ্যাবি গ্রেঞ্জের খাবার ঘরে, যেখানে গতকাল দুর্ঘটনাটা ঘটেছিল। শেষ পর্যন্ত এক আচমকা আবেগের সঙ্গে তিনি একলাফে প্ল্যাটফর্মে নেমে পড়লেন আর ওয়াটসনকেও টেনে নামালেন। গাড়িটা তখন শহরতলির একটা ছোট স্টেশন ছেড়ে চলতে শুরু করেছিল। বললেন, কিন্তু মনে করো না ওয়াটসন, হয়তো ভাবছ যে নিজ খেয়ালের বসে এ কাজ করলাম, কিন্তু বিশ্বাস করো ওয়াটসন, এ মামলা আমি এই অবস্থায় ফেলে যেতে পারি না। আমার সমস্ত মন প্রাণের বিরুদ্ধে আপত্তি জানাচ্ছে। ভুল, এ সবই ভুল, এ আমি হলপ করে বলতে পারি। অথচ ভদ্রমহিলার কাহিনীর মধ্যে তো কোনো ফাঁক নেই, এবং দাসীর বিবৃতিতেও তার সমর্থন আছে, এবং ঘটনাগুলোও বেশ পরিষ্কার। আর এর বিপক্ষে আমি কি পাচ্ছি? কেবল 3টি মদের গ্লাস মাত্র।
কিন্তু যদি আমি মামলাটাকে আন করা নতুন হিসেবে এবং সমস্ত কিছুই সযত্নে ও কোনো কাহিনীকে আমল না দিয়ে বা তা দিয়ে প্রভাবিত না হয়ে অনুসন্ধান করতাম, তাহলে কি এর থেকে স্পষ্ট কোনো সূত্র পেতাম না? অবশ্যই পেতাম। এসো, এই বেঞ্চে বসা যাক, যতক্ষণ না চিসলহার্স্টের ট্রেন আসছে। এবার মন দিয়ে শোনো, পুরো সাক্ষীটাই তোমার সামনে তুলে ধরছি। প্রথমেই, মহিলাটির বা দাসীটির মুখে যা যা শুনেছ সবই যে ধ্রুব সত্য, একথা মন থেকে মুছে ফেলবে। মহিলাটির ব্যক্তিত্ব যাতে আমাদের বিচার বুদ্ধিকে বিপদে না নিয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখবে। ঠান্ডা মাথায় দেখলে তার কাহিনীর খুঁটিনাটির মধ্যে এমন কিছু আছে যা সন্দেহের উদ্রেক করে। মাত্র পক্ষকাল আগেই ডাকাতরা সাইডেনহ্যামে প্রচুর টাকা হাতায় এবং তাদের সম্বন্ধে, তাদের চেহারা সম্বন্ধে কিছু কিছু বিবরণ কাগজে প্রকাশিতও হয়েছে। এবং যদি কেউ মিথ্যে করে ডাকাতির অজুহাত আনতে চায় তাহলে স্বভাবতই তাদের কথা মনে পড়বে। বাস্তবে কিন্তু এই হয় যে ডাকাতরা ভালো টাকা পেলে প্রথমে তা শান্তিতে উপভোগ করবে, তক্ষুনি আবার একটা মারাত্মক বিপদের মধ্যে পড়তে চাইবে না। তারপর ধরো, গভীর রাতে ছাড়া ডাকাতরা সাধারণত কাজে নামে না এবং চেঁচামেচি বন্ধ করার জন্য তারা কোনো মহিলাকে প্রহার করে না, কারণ তাতে বরং মহিলাটির বেশি চিৎকার করারই কথা। এহেন ক্ষেত্রে খুন করাটাও অস্বাভাবিক। যখন দলে ভারী, তারা মাত্র একজন মানুষের মোকাবিলা করছে, কারণ সহজেই তাকে কাবু করে কাজ হাসিল করতে পারত। এত অল্পে তুষ্ট হয়ে চলে যাওয়াও ডাকাতদের পক্ষে অস্বাভাবিক, যেখানে ইচ্ছা করলেই আরও অনেক কিছু নিতে পারত। আর সবশেষে বলি, মদের বোতল অর্ধেক খালি করে চলে যাওয়ার ব্যাপারটা এহেন ডাকাতদের পক্ষে অত্যন্ত অস্বাভাবিক। এইসব অস্বাভাবিক ঘটনাগুলো সম্বন্ধে তোমার কি অভিমত, ওয়াটসন? আলাদাভাবে ধরলে হয়তো সবগুলোই সম্ভব হতে পারে, কিন্তু একসঙ্গে ধরলেই আপত্তিগুলো অবশ্যই গুরুতর। আর সবচেয়ে অস্বাভাবিক আমার মনে হয় ভদ্রমহিলাকে চেয়ারে বেঁধে রাখা। আমার কিন্তু সেটা খুবই অস্বাভাবিক বলে মনে হয় না, ওয়াটসন। ওরা তখন হয় তাকে হত্যা করবে কিংবা এমনভাবে বেঁধে রাখবে যাতে তিনি কোনো রকম সারা শব্দ করে তাদের পালিয়ে যাওয়ার খবরটা না দিতে পারেন। কিন্তু তাহলেও কি এটা আমি দেখাতে পারি না যে ভদ্রমহিলার কাহিনীর মধ্যে বেশ খানিকটা অসম্ভবতা রয়ে গেছে? আর সবার উপরে এই মদের গ্লাসের ব্যাপারটা কি, সেটা মানুষ চোখে দেখতে পাচ্ছ সেগুলো? হ্যাঁ, পরিষ্কার দেখতে পাচ্ছি। বলা হয়েছে 3 জন লোক সেই গ্লাস থেকে মদ খেয়েছে। এই ব্যাপারটা তুমি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে। এ থেকে কি মনে হয় তোমার? তার শেষের গ্লাসটাতেই তো অমন থাকবার কথা। মোটেই তা নয়। বোতলটা ছিল মদে ভর্তি, সুতরাং এ কথা কোনো মতেই ভাবা যায় না যে প্রথম 2টো গ্লাসে তা একেবারেই থাকবে না, অথচ তৃতীয়টায় প্রচুর পরিমাণে থাকবে। এই সম্ভাব্য কারণ মাত্র 2টো থাকতে পারে। একটা হলো, দ্বিতীয় গ্লাসটা ভর্তি হবার পর বোতলটায় খুব জোরে ঝাঁকুনি দেওয়া হয়েছিল, সেজন্য সমস্ত তলানি তৃতীয় গ্লাসটা এসে গেছিল। কিন্তু সেটা হয়েছিল বলে মনে হয় না। না না না, কখনো না। আমি যা বলছি নিশ্চয়ই ঠিক বলছি। আচ্ছা হোমস, তুমি আসলে বলতে চাচ্ছটা কি? মানে তোমার কি মনে হয় তাহলে? আমার মনে হয় মাত্র 2টো গ্লাসই ব্যবহার করা হয়েছিল এবং 2টো গ্লাসেরই তলানি ঢালা হয়েছিল তৃতীয় গ্লাসটায়, যাতে মনে হতে পারে যে লোক ছিল 3 জন। এর ফলে সমস্ত তলানি তৃতীয় গ্লাসটা এসে যাওয়ার কথা, তাই না? হ্যাঁ, এই বিষয়ে আমি সম্পূর্ণ নিঃসন্দেহ। এবং যে মুহূর্তে সত্যটা উদ্ঘাটিত করতে পেরেছি তখন এই সমস্যা সাধারণ থেকে অত্যন্ত অসাধারণের স্তরে পৌঁছে গেছে। কারণের অর্থ দাঁড়াচ্ছে এই যে লেডি ব্র্যাকেনস্টল আর তার দাসী দুজনে ইচ্ছে করে মিথ্যা বলেছেন এবং তাদের কাহিনীর এক বর্ণ বিশ্বাসযোগ্য নয়, এবং আসল অপরাধীকে আড়াল করার বিশেষ কোনো কারণ তাদের আছে। অর্থাৎ এখন তাদের কোনো রকম সাহায্য না নিয়েই আমাদের এই মামলা গড়ে তুলতে হবে। সেই দায়িত্বই এখন আমাদের সামনে। এই যে চিসলহার্স্টের ট্রেন এসে গেছে। হোমসদের ফিরে আসতে দেখে অ্যাবি গ্রেঞ্জের বাসিন্দারা অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। স্ট্যানলি হপকিন্স হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে গেছেন দেখে হোমস খাবার ঘরটা দখল করলেন। ভিতর থেকে দরজায় চাবি বন্ধ করে দিলেন তিনি। তারপর 2 ঘন্টা ধরে সেই অত্যন্ত সূক্ষ্ম ও সযত্ন অনুসন্ধানের কাজ চলল, যাকে বলা যায় তার ইমারতের সুদৃঢ় বুনিয়াদ, যার ওপর নির্ভর করে তার অবরোহ বিজ্ঞান গড়ে উঠেছে। কৌতূহলী ছাত্রের মতো ওয়াটসন এক কোণে বসে তার কার্যকলাপ লক্ষ্য করছিলেন। অত্যন্ত উল্লেখযোগ্য সে তদন্ত। তার প্রত্যেকটি ধাপ অনুসরণ করে চলেছেন ওয়াটসন। জানালাটা, কার্পেট, দড়িটা, একে একে সবগুলো জিনিসই তিনি খুঁটিয়ে দেখলেন। হতভাগ্য স্যার উইস্টেসের দেহ সরিয়ে ফেলা হয়েছিল, কিন্তু তাছাড়া সমস্ত কিছুই সকালে যেমনটি ছিল তেমনই রয়ে গেছে। তারপর প্রচুর বিস্ময়ের সঙ্গে ওয়াটসন দেখছেন হোমস ভারী পায়ে অগ্নিকুণ্ডের ওপরের তাকটা বেয়ে উঠে যাচ্ছেন। তার মাথার অনেক উপরে সেই লাল দড়িটা কয়েক ইঞ্চি ঝুলছে, তখনও সেটা তারের সঙ্গে লটকানো। অনেকক্ষণ তিনি এক দৃষ্টে তাকিয়ে রইলেন সেদিকে। তারপর সেটার আরও কাছে পৌঁছাবার জন্য দেয়ালের একটা ব্র্যাকেটের ওপর হাঁটু রাখলেন।
কয়েকবার চেষ্টার ফলে তার হাত দড়িটার কয়েক ইঞ্চির মধ্যে এসে গেল, কিন্তু তার কৌতূহল দেখা গেল দড়িটার ওপর ততটা নয় যতটা ব্র্যাকেটটার ওপর। তারপর প্রচুর হর্যসূচক একটা উচ্ছ্বসিত আওয়াজ করে তিনি লাফিয়ে নেমে পড়লেন। বললেন, হয়েছে ওয়াটসন, মামলাটার কিনারা করেছি। আমাদের সংগ্রহের সবচেয়ে উল্লেখযোগ্য মামলা এটি। আর একটু হলেই মহা ভুল করে বসতাম। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হতো সেটা। কয়েকটা গ্রন্থি বাদ দিলে আমার শৃঙ্খল এখন সম্পূর্ণ। পেয়েছ তোমার লোকদের? লোক ওয়াটসন, লোক। একটি লোক, তবে খুব জবরদস্ত সে। সিংহের মতো তার শক্তি। লক্ষ্য করে দেখো শিকটা। লম্বা এসে 6 ফুট 3 ইঞ্চি। কাঠবিড়ালির মতো দ্রুত গতি, অত্যন্ত নিপুণ আঙুল বিশিষ্ট এবং অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি। এই সমস্ত গল্পটা তারই। এক অত্যন্ত উল্লেখযোগ্য ব্যক্তির হাতের কাজ আমরা দেখলাম, কিন্তু তা সত্ত্বেও ঘণ্টার ওই দড়িটায় সে এমন এক সূত্র আমাদের দিয়ে গেছে যে আর কোনো সন্দেহই রইল না। কোথায় সেই সূত্র? কোনো ঘণ্টার দড়ি যদি টেনে ছিঁড়তে চাও, কোন জায়গায় সেটা ছিঁড়ে যাওয়ার কথা? নিশ্চয়ই যেখানে সেটা তারের সঙ্গে বাঁধা, তাই তো? কিন্তু কেন এটি এরকম তার থেকে 3 ইঞ্চি নিচে ছিঁড়বে? মানে বলছো ওখানটা ক্ষয়ে গিয়েছিল? ঠিক, তুমি ঠিকই অনুমান করেছ। দড়ির এই যে প্রান্তটা পরীক্ষা করছিলে, এটা ক্ষয়ে যাওয়া। কিন্তু কি চতুর লোকটি তা সত্ত্বেও কেটেছে ছুরি দিয়ে। দড়ির ও প্রান্তটা কিন্তু ক্ষয়ে যাওয়া নয়। এখান থেকে দেখতে পাবে না, কিন্তু ম্যান্টেল পিসের ওখানে গেলে দেখবে পরিষ্কার কেটে নেওয়া হয়েছে। কোনো রকম ক্ষয়ের চিহ্ন নেই। এ থেকে ব্যাপারটা আন্দাজ করতে পারবে। লোকটির দড়ির দরকার হয়েছিল, অথচ টেনে ছিঁড়ে নেওয়া সাহস পায়নি, কারণ তাহলে ঘণ্টাটা বেজে উঠবে। কি করলো তখন? লাফিয়ে উঠল ম্যান্টেল পিসটার ওপর, কিন্তু তবুও পৌঁছাতে না পেরে তখন ম্যান্টেল পিসের ওপর হাঁটু রাখল সে, যে চিহ্ন আছে ওখানকার ধুলোয়। তারপর ছুরি দিয়ে দড়িটা কেটে ফেলল। আমি অন্তত 3 ইঞ্চির জন্য ওখানটায় পৌঁছাতে পারিনি। অর্থাৎ বুঝতে হবে লোকটি আমার থেকে 3 ইঞ্চি বেশি লম্বা। দেখো তো, এক কাঠের চেয়ারের বসবার জায়গায় ওটা কিসের দাগ? রক্তের। হ্যাঁ, রক্তের বটে, নিঃসন্দেহে। এই একটা প্রমাণই ভদ্রমহিলার কাহিনীটা নস্যাৎ করে দিচ্ছে। অপরাধটা যখন সংঘটিত হয়, তিনি যদি তখন এই চেয়ারেই বসেছিলেন, এই দাগটা তাহলে কোত্থেকে এলো? স্বামীর মৃত্যুর পর তাকে এই চেয়ারে বসিয়ে দেওয়া হয়। বাজি রেখে বলতে পারি কালো পোশাকটারও ওই জায়গায় হেন দাগ থেকে যাবে। এখন আমাদের ওয়াটারলু বিজয় সম্পূর্ণ হয়নি ওয়াটসন, তবে মারেঙ্গা আমরা জয় করেছি। কারণ পরাজয় দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত জয়ের মধ্যে তার পরিসমাপ্তি হয়েছে। এখন দাসী থোরেসার সঙ্গে আমি 2-1টা কথা বলতে চাই। কিছুক্ষণ আমাদের সতর্ক থাকতে হবে, তাহলে যে খবরটা চাই পেতে পারি। অস্ট্রেলিয়া থেকে আসে এই গম্ভীর প্রকৃতির দাসীটির জন্য কৌতূহল হচ্ছে। অল্পভাষী, সগ্নিদ্ধ, রুক্ষ। তার সাথে হোমস প্রফুল্লভাবে কথা বলে তার মন গলাতে সমর্থন হলেন। ভূতপূর্ব মনিবের প্রতি তার ঘৃণা সে গোপন করার চেষ্টা করল না। আগে হ্যাঁ, সত্যি তিনি মদের পাত্রটা ছুঁড়ে আমাকে মেরেছিলেন। লেডিকে গালাগালি দিতে শুনে আমি বলেছিলাম ওর ভাই এখানে থাকলে তার এ সাহস হতো না। আমাকে 1 ডজন মদের পাত্র ছুঁড়ে মারলেও আমি কিছু বলবো না, যদি উনি আমার সোনার পাখিটিকে কিছু না বলেন। সবসময় তিনি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন, কিন্তু তাতে আপত্তি করে সে নিজেকে কোনো খেলো করতো না। তার অত্যাচারের কথা আমার কাছেও বলতো না। এমনকি হাতে যে মারের চিহ্ন আপনি আজ সকালে লক্ষ্য করেছেন সে কথা পর্যন্ত আমায় বলেনি। কিন্তু আমি জানি টুপির একটা পিন দিয়ে মারার ফলে ওটা হয়েছিল। যেমন ধূর্ত তেমনই ফন্দিবাজ তিনি। মরা লোকের সম্বন্ধে কথা বলছি, ঈশ্বর আমায় মাফ করুন। 1 নম্বরের শয়তান। প্রথম যখন তার সঙ্গে আমাদের দেখা হয়, মুখে কি মধু তখন! সে মাত্র 1.5 বছর আগেকার কথা। সবে তখন সে লন্ডনে আসে। হ্যাঁ, এই প্রথম ওর লন্ডনে আসা। আগে কখনো দেশের বাইরে যায়নি। তার টাকা, তার সম্মান আর লন্ডনের ব্যাপারে তার মিথ্যা আড়ম্বর দেখিয়ে ওকে ভুলিয়েছিলেন তিনি। ভুল সে করেছে এবং সেই ভুলের জন্য এমন লোকসান তাকে সইতে হয়েছে যা কোনো মেয়েকে কখনো সইতে হয়নি। হ্যাঁ, কোনো মাসে তার সঙ্গে আমাদের দেখা হয়। সে হলো আমার আসার কিছুকাল পরেই। আমরা এসেছিলাম জুন মাসে, ওর সঙ্গে দেখা হয় জুলাইয়ে, আর বিয়ে হয় গত জানুয়ারি মাসে। হ্যাঁ, এখন নিচে আবার সকালবেলার ঘরে এসেছে। হ্যাঁ, নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা করবে, কিন্তু খুব বেশি কথা জিজ্ঞাসা করবেন না। এমন এক ধকলের উপর দিয়ে গেছে যা সহ্য করা মানুষের পক্ষে খুব কঠিন। সকালের সেই কোচেই লেডি ব্র্যাঙ্কেনস্টল হেলান দিয়ে শুয়ে আছেন, তবে তখনকার থেকে এখন তাকে বেশি উজ্জ্বল দেখাচ্ছে। দাসীটিও ওয়াটসনের সঙ্গে সেখানে গিয়েছিল, আবার তার কপালে শেক দিতে লাগলো। আশা করি এবার আপনি আমাকে জেরা করতে আসেননি? না, অকারণ কোনো বিরক্তির সৃষ্টি করব না লেডি ব্র্যাঙ্কেনস্টল। আমার সমস্ত প্রচেষ্টাই হচ্ছে ব্যাপারটা আপনার পক্ষে সহজ করে তোলা, কারণ আমি জানি আপনার জীবনে অনেক বিপদ আপদ এসেছে। আমাকে যদি বন্ধু বলে ভাবেন
বিশ্বাস করেন দেখবেন যে সেই বিশ্বাসের অনুপযুক্ত আমি নই। আমাকে কি করতে বলেন আপনি? সত্যি কথা বলতে। সে কি মিস্টার হোমস? না লেডি ব্যাংকেনস্টল, কোনো লাভ হবে না ওতে। আমার সুনামের কথা হয়তো আপনি শুনেছেন, সেই সুনাম হারাবার ঝুঁকি নিয়েই আমি বলছি। আপনি যে কাহিনী শুনিয়েছেন তা সমস্তই বানিয়ে বলা। সে কি, আপনি বলতে চান ও আপনাকে মিথ্যা বলেছে? তাহলে আমাকে কিছুই বলবার নেই? না, সবই আপনাকে বলেছি আমি। আরও একবার ভেবে দেখুন মিসেস ব্র্যাঙ্কেনস্টল, সব খুলে জানালেই কি ভালো হতো না? যা জানি সবই আপনাকে বলেছি। অত্যন্ত দুঃখ পেলাম। তারপর আর একটিও কথা না বলে ওয়াটসনরা ঘর থেকে বাড়ি থেকে বের হয়ে গেলেন। পার্কের একটা পুকুরের দিকে এগিয়ে চললেন হোমস। পুকুরটা উপরের অংশে জমে গেছে, কিন্তু হাঁসের জন্য খানিকটা জায়গায় জল রয়েছে। এক দৃষ্টে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকার পর হোমস এগিয়ে চললেন গেটের দিকে। স্ট্যানলি হপকিন্সের জন্য একটা চিঠি লিখে সেটা দারোয়ানের কাছে রেখে দিলেন। বললেন, হয়তো সামান্যই কিংবা হয়তো ভুলও হতে পারে, কিন্তু বন্ধু হপকিন্সের জন্য আমাদের কিছু করা দরকার। আর কিছু না হোক এই দ্বিতীয়বার এখানে আসার জবাবদিহি হিসেবে। ব্যাপারটা এখনও তার কাছে খুলে বলবো না। এবার আমাদের কাজ হবে অ্যাডেল এড সাদাস্পটন স্টিমার লাইনের জাহাজের অফিসে। মনে হচ্ছে সেটা হিলপর মলের শেষাংশে দক্ষিণ অস্ট্রেলিয়ার সঙ্গে ইংল্যান্ডের যোগাযোগের দ্বিতীয় একটা লাইনও আছে বটে, কিন্তু প্রথমে আমরা বড় দপ্তরটাতেই খোঁজ করব। হোমসের কার্ড সঙ্গে সঙ্গে ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করল এবং চটপট তার কাছ থেকে হোমস প্রয়োজনীয় তথ্যাদি পেয়ে গেলেন। জানা গেল 1895 জুন মাসে তাদের মাত্র একটা স্টিমার দেশে পৌঁছয়। রক আর জিব্রাল্টার তাদের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালো স্টিমার সেটা। তার যাত্রী তালিকায় অ্যাডেল অ্যাডের মিস ফ্রেজার আর তার দাসীর নাম আছে। স্টিমারটি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার পথে সুয়েজের দক্ষিণের কোনো অংশে। কর্মকর্তারা 1895 খ্রিস্টাব্দে সেই স্টিমারও ছিল কেবল একজন বাদে। তিনি হলেন ফার্স্ট অফিসার জ্যাক ক্রোকার, সম্প্রতি ক্যাপ্টেনের পদে উন্নীত। নতুন জাহাজ ব্যাস রকের দায়িত্ব নিয়ে 2 দিন পরে যাত্রা করবেন সাদাস্পট থেকে। থাকেন সাদাস্পটনে, তবে সেদিনই সকালে আসবেন তার নির্দেশ নেবার জন্যে। আমরা অপেক্ষা করলে তার দেখা পেতে পারি। না, তার সঙ্গে দেখা করার ব্যাপারে হোমস বিশেষ ব্যস্ত নন, তবে তার কর্মকুশলতা ও চরিত্র সম্বন্ধে খবর পেলে খুশি হবেন তিনি। তার কাজের লোক হিসেবে তার রেকর্ড অপূর্ব। তার ধারে কাছেও আসতে পারে এমন অফিসার ওদের আর একজনও নেই। আর তার চরিত্রের কথা বলতে গেলে সম্পূর্ণ নির্ভরযোগ্য তিনি। কিন্তু যখন জাহাজ থেকে নামেন তখন তিনি কখনো বন্য মরিয়া হয়ে ওঠেন, সহজেই মাথা গরম করে ফেলেন, উত্তেজিত হয়ে ওঠেন। কিন্তু তাহলেও তিনি বন্ধুবৎসল, অত্যন্ত সৎ ও দয়ার্দ্র। অ্যাডেল এড ও সাদাস্পটন কোম্পানি থেকে যে খবর নিয়ে হোমস ফিরলেন তার মোদ্দা কথা হলো এই। সেখান থেকে একটা গাড়ি করে হোমসরা গেলেন স্কটল্যান্ড ইয়ার্ডে। হোমস কিন্তু ভেতরে না ঢুকে বসে রইলেন গাড়িতেই, চিন্তামগ্ন হয়ে। শেষ পর্যন্ত গেলেন চেয়ারিং ক্রস টেলিগ্রাফ অফিসে একটা জরুরি খবর পাঠানোর জন্য। তারপর হোমসরা বেকার স্ট্রিটে ফিরে এলেন। ঘরে পৌঁছে হোমস বললেন, না ওয়াটসন, সেটা আমি কিছুতেই করতে পারি না। একবার ওয়ারেন বোরেল আর তাকে কোনো মতেই বাঁচানো যাবে না। আমার জীবনে এমন বার 2 ঘটেছে যখন আমার মনে হয়েছে অপরাধীকে আবিষ্কার করার ফলে আসলে অপরাধী নিজে যে অনিষ্ট করেছিল তার চেয়ে আমি বেশি অনিষ্ট করেছি। তাই আজকাল সাবধান হয়ে গেছি। ঠিক করেছি, বরং আইনকে ফাঁকি দেব, তবু বিবেককে ফাঁকি দেব না। কাজে লাগবার আগে আরও একটু খবর নেওয়া ভালো। সন্ধ্যার আগে স্ট্যানলি হপকিন্স আগে দেখা করতে। তার খবর সুবিধার নয় বিশেষ। হপকিন্স বলল, আপনাকে আমার রীতিমতো জাদুকর বলে মনে হয় মিস্টার হোমস। বলতে কি, মাঝে মাঝে মনে হয় অতিমানবিক কিছু ক্ষমতা আপনার মধ্যে আছে। কি করে আপনি জানলেন বলুন তো যে চুরি যাওয়ার রূপগুলো পুকুরের তলায় আছে? না, জানতাম না তো। কিন্তু তবে যে ওটা পরীক্ষা করে দেখতে বলছিলেন। পেয়ে গেছো তাহলে? হ্যাঁ, পেয়েছি। খুশি হলাম জেনে যে এ ব্যাপারে আমি তোমার সাহায্য করতে পেরেছি। কিন্তু সাহায্য আর করলেন কোথায়? ব্যাপারটা তো বরং আরও জটিল করে তুললেন। এই কি ধরনের চোর যে চোরাই মাল পুকুরের জলে রেখে দেয়? তা ব্যাপারটার মধ্যে খানিকটা খামখেয়ালির ভাব আছে বটে, কিন্তু কি জানো, এই ধারণা নিয়ে আমি কাজ করেছিলাম যে রূপটা যদি এমন কেউ বা কারা নিয়ে থাকে যারা আসলে ওটা চায় না, তদন্ত ভুল পথে চালাবার উদ্দেশ্যে চুরি করেছিল, স্বভাবতই তারা সেটাকে কোথাও রেখে আসার জন্য ব্যস্ত হবে। কিন্তু হেন একটা ধারণা আপনার মাথায় কি করে এলো? মানে এমনটা আমার কাছে সম্ভব বলে মনে হয়েছিল। জানালা দিয়ে যখন ওরা প্রবেশ করে ঠিক সামনেই পুকুরটা দেখতে পায় এবং সেই সঙ্গে বরফের মধ্যে জলটুকু। এবং দেখেই আর কি হতে পারে? ও, লুকিয়ে রাখার কথা বলছেন? হ্যাঁ, বুঝেছি।
সব বুঝেছি এখন। ভোর হয়ে আসছে, রাস্তার লোক চলাচল শুরু হয়েছে। রূপো হাতে তাদের দেখলে সন্দেহ হতে পারে, সেই ভয়ে ডুবিয়ে রাখে পুকুরে। এই মতলব করে যে পরে সুযোগ বুঝে তুলে নিয়ে যাবে। চমৎকার চমৎকার মিস্টার হোমস, আপনি যে বলেছেন ভুল পথে চালাবার উদ্দেশ্যে, তার চেয়ে এই যুক্তি ভালো, কি বলেন? ঠিক বলেছ, খাসা একটা যুক্তি খাড়া করেছ। যদিও আমার ধারণাটা খানিকটা কষ্টকল্পিত, সন্দেহ নেই, কিন্তু তাহলেও নিশ্চয়ই তুমি মানবে তার ফলে রূপটার আবিষ্কার সম্ভব হয়েছে। আগে হ্যাঁ, তা তো বটেই, এই সবই আপনার কৃতিত্ব। কিন্তু কি জানেন, আমি একটা বিশ্রী রকম ধাক্কা খেয়েছি। তাই নাকি? হ্যাঁ মিস্টার হোমস, র্যান্ডেলের দলটা আজ সকালে নিউ ইয়র্কে ধরা পড়েছে। হায় হায়, তবে তো তুমি যে ধারণা করেছিলে গত রাত্রে তারা কেন্টে ডাকাতি করেছে, এ ব্যাপারটা তোমার বিরুদ্ধেই যাবে হপকিন্স। মারাত্মক, অতি মারাত্মক হয়ে উঠবে। তবে র্যান্ডালরা ছাড়াও তো 3 জনের দল আছে, কিংবা হয়তো এমন কোনো দলের কাজ পুলিশ যাদের খবর পায়নি। নিশ্চয়ই, এও সম্ভব বই কি। কি চললে নাকি? হ্যাঁ মিস্টার হোমস, এই মামলার কিনারা না করা পর্যন্ত আমার কোনো বিশ্রাম নেই। কোনো সূত্র কি আমাকে দেওয়ার আছে? কেন, একটা তো দিয়েছি। কোনটা? ওই যে বললাম, ভুল পথে চালানোর চেষ্টা। কিন্তু কেন কেন মিস্টার হোমস? সেটাই তো প্রশ্ন। যাই হোক, ওই ধারণাটা নিয়ে ভেবে দেখতে পারো, হয়তো দেখবে এর মধ্যে কিছু পেয়ে যাবে। ডিনারের জন্য থেকে গেলে হতো না? আচ্ছা, বিদায় তাহলে। কেমন অগ্রসর হচ্ছ খবর দিও। আবার যখন হোমস মামলাটার কথা তুললেন ততক্ষণে ডিনার হয়ে গেছে, টেবিলও পরিষ্কার করা হয়েছে। পাইপ ধরিয়ে স্লিপার পরা পা আরামের অগ্নিকুণ্ডের কাছে রেখে হোমস বসেছিলেন। হঠাৎ ঘড়িটার দিকে তাকালেন, তারপর বললেন, আমি কিছু ঘটনার অপেক্ষায় আছি ওয়াটসন। কখন? এই এক্ষুনি, কয়েক মিনিটের মধ্যে। নিশ্চয়ই তুমি ভাবছো আমি স্ট্যানলি হপকিন্সের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, তাই না? তোমার বিচার বুদ্ধির ওপর আমার আস্থা আছে হোমস। অত্যন্ত যুক্তিযুক্তের উত্তর। দেখো, ব্যাপারটা নিতে হবে এইভাবে, আমি যেসব খবর সংগ্রহ করেছি সমস্তই বেসরকারিভাবে, আর হপকিন্স সরকারিভাবে। আমার খবর আমি ইচ্ছে করলে গোপন রাখতে পারি, কিন্তু হপকিন্স পারে না। তাকে সমস্ত কিছুই প্রকাশ করতে হবে, নতুবা ওর প্রতারণার দায়ে পড়বে। যে মামলায় সন্দেহের অবকাশ আছে তা নিয়ে ওকে অমন এক অস্বস্তির পরিস্থিতির মধ্যে ফেলতে চাই না। তাই যতক্ষণ একেবারে নিঃসন্দেহ হচ্ছি ততক্ষণ আমি তা গোপন রাখতে চাই। কিন্তু সে সময় কখন আসবে? এসেছে সে সময়। নাটকটির শেষ দৃশ্য এখন তুমি দেখতে পাবে। সিঁড়িতে সাড়া পাওয়া গেল। দরজা খুলে এমন এক ব্যক্তি প্রবেশ করানো হলো, তেমন চমৎকার পুরুষালী চেহারার তরুণ সচরাচর দেখা যায় না। অত্যন্ত লম্বা, তার গোফের সোনালি চোখ নীল, গায়ের চামড়া গ্রীষ্মপ্রধান দেশের রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। চলাফেরার মধ্যে এমন একটা চনমনে ভাব আছে যা থেকে বোঝা যায় অত বড় শরীর সত্ত্বেও প্রচুর কর্মক্ষম সে। ভিতরে ঢুকে বন্ধ করে দিল দরজাটা, তারপর হাত মুষ্টিবদ্ধ করল। তার বুক ওঠানামা করছে, প্রচণ্ড ভাবাবেগ দমন করার চেষ্টা করছে সে। বসুন ক্যাপ্টেন ক্রোকার, আমার টেলিগ্রাম পেয়েছেন? একটা আরাম চেয়ার এলিয়ে বসে পড়লেন ক্যাপ্টেন ক্রোকার। তারপর সপ্রশ্ন দৃষ্টিতে একে একে হোমস ও ওয়াটসনের দিকে তাকালেন। হ্যাঁ, টেলিগ্রাম পেয়েছি এবং নির্দিষ্ট সময়ে এসেছি। শুনলাম আপনি অফিসে গিয়েছিলেন। আপনার হাত এড়াবার উপায় নাই দেখছি। বলুন শুনি সবচেয়ে খারাপ খবরটা। কি করতে চান, আমাকে নিয়ে গ্রেপ্তার করবেন? বলুন বলুন মশাই। ওখানে বসে বেড়াল যেভাবে ইঁদুর নিয়ে খেলে সেভাবে আমার সঙ্গে খেলা করতে পারেন না আপনি? ওকে একটা চুরুট দাও তো ওয়াটসন। ওটা জীবন ক্যাপ্টেন ক্রোকার। উচ্ছ্বাসের আবেগে মনের ধৈর্য হারাবেন না। যদি আপনাকে কোনো সাধারণ অপরাধী মনে করতাম তাহলে আপনার সঙ্গে বসে ধূমপান করতাম না। এ কথা ভালো করেই জানবেন। মন খুলে কথা বলুন, হয়তো কোনো ভালো ফল মিলবে। কিন্তু যদি চালাকি করতে চান তো আপনাকে একেবারে শেষ করে দিব। আমাকে আপনি কি করতে বলেন? কাল রাত্রে অ্যাবি গ্রেঞ্জে যা যা ঘটেছে তার একটা সত্য বিবরণ আপনি আমাকে দেবেন। মনে রাখবেন, সত্য বিবরণ দিতে হবে, কিছুই যোগ করবেন না বা বাদ দেবেন না। এই বিষয়ে এতটা আমি জেনেছি যে 1 ইঞ্চি সরে গেলেও আপনি টের পাবো। তখন জানলার কাছ থেকে পুলিশের হুইসেলটা বাজাবো এবং সঙ্গে সঙ্গে ব্যাপারটা চিরদিনের জন্য আমার আয়ত্তের বাইরে চলে যাবে। ঠিক আছে, ঝুঁকিটা নিচ্ছি। মনে হচ্ছে আপনি এক কথার মানুষ এবং শ্বেতাঙ্গ সমস্ত ঘটনাটাই খুলে জানাচ্ছি। তবে প্রথমে বলে রাখি, আমার দিক দিয়ে অত্যন্ত আমি যা করেছি এজন্য আমার কোনো অনুশোচনা বা ভয় নেই, এবং অনুরূপ পরিস্থিতিতে আবারও এ কাজ করব এবং তার জন্য গর্বই বোধ করব। নরকে যাক পশুটা, বিড়ালের মতো অতগুলো জীবনও যদি ওর থাকে সবগুলো আমার পাওয়া হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মহিলাটি, মেরি ফ্রেজারকে নিয়ে। ওই অভিশপ্ত উপাধিতে আমি কখনোই তার উল্লেখ করব না।
বিপদে পড়েছে কথা মনে হলে ওর এতটুকু হাসি ফোটাবার জন্যে আমি আমার প্রাণ পর্যন্ত দিতে পারি। আমার মন তখন জলের মতো হয়ে ওঠে। কিন্তু তাহলেও এর থেকে আর কমই বা আমি কী করতে পারতাম? আমার কাহিনী আপনি আপনাদের শোনাচ্ছি, তারপর খোলাখুলিভাবে জিজ্ঞাসা করব এর থেকে কম আর আমার কী বা করার ছিল। একটু পিছন দিকে ফিরে যাই। মনে হচ্ছে সবই আপনি জানেন, সুতরাং ধরে নিচ্ছে আপনি জানেন। প্রথমে যখন আমার ওর সঙ্গে দেখা হয় তখন ও ছিল রক অব জিব্রাল্টার স্টিমারের যাত্রী আর আমি তার ফার্স্ট অফিসার। প্রথম দর্শনেই তার প্রতি ভালোবাসায় পড়ে গেলাম। তখন থেকেই ও আমার জীবন একমাত্র নারী। দিনে দিনে আমার ভালোবাসা বাড়তে লাগলো এবং তারপরে অনেকবারই রাতের পাহারার সময় অন্ধকারে হাঁটু গেড়ে বসে জাহাজে সেই ডেকে চুমু খেয়েছি, সেখান দিয়ে সে পা ফেলে গেছে বলে। তবুও কিন্তু সে আমার বাগদত্তা হয়নি। সেও আমার সঙ্গে এমনই ব্যবহার করেছে যার থেকে বেশি কোনো নারী পুরুষের সঙ্গে করেনি। সেদিক দিয়ে আমার কোনো নালিশ নেই। আমার দিক দিয়ে কেবল ভালোবাসা আর ভালোবাসা, আর তার দিক দিয়ে বন্ধুত্ব আর আন্তরিকতা। আমাদের যখন ছাড়াছাড়ি হয় তখনও সম্পূর্ণ স্বাধীন বটে, কিন্তু আমি জানি আর কখনো আমি অমন স্বাধীন হতে পারবো না। পরেরবার যখন সমুদ্র যাত্রা থেকে ফিরি শুনলাম ওর বিয়ে হয়ে গেছে। তা কেনই বউ নিজের পছন্দ মতো বিয়ে করবে না? যশ ও অর্থ এই জিনিস তাকে যেমন মানাবে আর কাকে তেমন মানাবে। যা কিছু সুন্দর, যা কিছু কমনীয় সবের জন্যই তার জন্ম। তাই তার বিয়ের ব্যাপারে আমার কোনো দুঃখ ছিল না। সেরকম স্বার্থপর কুকুরও আমি নই, বরং তার সৌভাগ্যে আমি খুশি হয়েছি এবং এক নিশ্চল নাবিকের সঙ্গে নিজেই জড়াইনি বলে। মেরি ফ্রেজারের প্রতি আমার ভালোবাসার স্বরূপ হলো এই। ওর সঙ্গে আমার আর কখনো দেখা হবে ভাবিনি। গত যাত্রার সময় আমার পদোন্নতি হয়। নতুন স্টিমারটা তখনও জলে নামেনি। তাই মাস দুয়েক আমাকে সাইডেনহ্যামের আত্মীয়দের সঙ্গে কাটাতে একদিন হঠাৎ রাস্তার এক গলিপথে তার পুরনো দাসী থেরেসা রাইটের সঙ্গে দেখা হয়। তখন সে মেরির কথা, ওই লোকটার কথা সব আমাকে বলে। বলবো কি, শুনে প্রায় পাগলের মতো হয়ে গেলাম। মাতাল কুকুর একটা। সে নাকি তার গায়ে হাত তোলে, যার জুতো চাটবার যোগ্যতা পর্যন্ত তার নেই। তারপর আবার দেখা করলাম থেরেসার সঙ্গে, তারপর মেরির সঙ্গে দেখা করলাম, আবারও দেখা করলাম, কিন্তু তারপরও সে আর আমার সঙ্গে দেখা করতে চাইল না। কিন্তু সেদিন আমি একটা নোটিশ পাই যে 1 সপ্তাহের মধ্যেই আমায় আবার সমুদ্র যাত্রা করতে হবে, এবং ঠিক করলাম যাওয়ার আগে একবার দেখা করবই করব। থেরেসা চিরদিনে আমার বন্ধু বা প্রপন্ন, কারণ সে মেরিকে ভালোবাসত আর এই শয়তানকে প্রায় আমার মতো ঘৃণা করত। তার কাছে ওই বাড়ির ব্যাপারে সব শুনলাম। নিচের তলায় তার ঘরে বসে মেরি বই পড়ত। গত রাতে আমি গুড়ি মেরে সেখানে গিয়ে বন্ধ জানলায় শব্দ করলাম। প্রথমটাও খুলতে চাইল না বটে, কিন্তু তাহলেও আমি বুঝতে পারলাম এখনও সে মনে প্রাণে আমাকে ভালোবাসছিল। তাই সেই তুষার পরা কনকনে ঠান্ডার রাতে সে আমাকে ওভাবে দাঁড় করিয়ে রাখতে চাইছিল না। তাই ফিসফিস করে আমায় বলল ঘুরে সামনের বড় জানলাটার কাছে আসতে। দেখলাম জানলাটা খোলা। সেখান দিয়ে ঢুকলাম খাবার ঘরে। এবার তার মুখ থেকে আবার সেই ব্যাপার শুনলাম। শুনে আমার রক্ত টকবক করে ফুটে উঠল। অভিশাপ দিলাম ওই মাতাল কুকুরটাকে। জানলাটা ঠিক ভেতরে আমার ভালোবাসার পাত্রীর সঙ্গে দাঁড়িয়ে আছি, সম্পূর্ণ নির্দোষ আমরা। ঈশ্বরকে সাক্ষী রেখে বলতে পারি এমন সময় উন্মত্তের মতো সবেগে ঘরে ঢুকে মেরিকে এমনভাবে অকথ্য ভাষায় গালাগালি করলো যে কোনো পুরুষ কখনো কোনো নারীকে তেমন গালাগালি করতে পারে বলে জানতাম না। তারপর মাথালটা হাতে লাঠি দিয়ে মেরির মুখে প্রচণ্ড ঘা মারল। এক লাফে আমি লোহার শিকটা তুলে নিলাম। তারপর দুইজনে দিব্যি একটা লড়াই চলল। এই দেখুন দেখুন, আমার হাতে তার আঘাতের চিহ্ন। প্রথম আঘাতটা সেই দিয়েছিল, তারপর আমার পালা। মারলাম এক ঘা, যেন পচা লাউয়ের উপরে। ভাবছেন কি এজন্য আমার কোনো অনুশোচনা হয়েছে? একটুও না। হয় সে বাঁচবে, না হয় আমি। না, তার চেয়ে অনেক বেশি হয় সে বাঁচবে, নয় মেরি। কারণ এই পাগলটার আওতায় ওকে রেখে কি করে যাব? এইভাবেই তাকে হত্যা করি আমি। অন্যায় করেছি কি? আপনি হলে কি করতেন বলুন? লোকটার কাছে মার খেয়ে মেরি চেঁচিয়ে উঠছিল, আর তা শুনে থেরেসা দৌড়ে নেমে আসে উপরের ঘর থেকে। পাশের টেবিলে 1 বোতল মদ ছিল, সেটা খুলে একটুখানি আমি মেরির 2 ঠোঁটের মধ্যে ঢেলে দিই। কারণ ভয়ে সে প্রায় আধমরা হয়ে গিয়েছিল। তারপর আমি নিজেও 1 ফোঁটা গলায় ঢেলে দিই। থেরেসা কিন্তু একটু উত্তেজিত হয়নি, এবং মতলবটা যতটা আমার ততটা তারও। এমনভাবে ব্যাপারটা সাজাতে হবে যেন ডাকাতদের কাজ। ডাকাতের গল্পটা বারবার থেরেসা মেরিকে শোনাতে লাগলো। আর ইতিমধ্যে আমি উপরে উঠে কেটে আনলাম ঘন্টার দড়িটা। তারপর তাকে আষ্টে পৃষ্ঠে তার চেয়ারের সঙ্গে বাঁধলাম। তারপর ঘড়ির কাটার দিকটা এমনভাবে এবড়ো থেবড়ো করে দিলাম যাতে স্বাভাবিক বলে মনে হতে পারে, নতুবা হয়তো সন্দেহ হবে কি করে চোর এখানে উঠে দড়িটা কেটে আনবে। তারপর কিছু রূপোর বাসন কোসন জোগাড় করলাম যাতে ব্যাপারটা চুরি বলে মনে হতে পারে। তারপর সেগুলো রেখে এলাম ওখানে। তারপর এই বলে চলে এলাম যেন খবরটা চাউর হয় আমি মিনিট 15 মতো পথ এগিয়ে যাওয়ার পরে।
রূপোগুলো পুকুরে ফেলে রেখে আমি সাইডেনহ্যামের দিকে চললাম। তৃপ্তি পেলাম ভেবে যে রাতের কাজটা ভালোভাবেই সমাধান হয়েছে। এই হলো সত্য ঘটনা এবং সম্পূর্ণ ঘটনা মিস্টার হোমস। এর ফলে যদি আমাকে ফাঁসি যেতে হয় তো হবে। নীরব হোমস লক্ষ্য করছিলেন বক্তাকে। তারপর তিনি গিয়ে তার সঙ্গে করমর্দন করলেন। বললেন, আমিও ঠিক এমনটিই ভাবছিলাম। জানি আমি আপনার প্রত্যেকটি কথাই সত্য, কারণ যা বলেছেন এর প্রায় সবই আমি জানতাম। কোনো জাদুকর বা কোনো নাবিক ছাড়া কারো পক্ষে ব্র্যাকেট থেকে ঘন্টার দড়ির কাছে যাওয়া সম্ভব ছিল না, এবং যেভাবে দড়ি দিয়ে তাকে চেয়ারের সঙ্গে বাঁধা হয়েছিল সেরকম গড়ো দেওয়াতে নাবিক ছাড়া কারো পক্ষে সম্ভব হতো না। এবং মহিলাটি মাত্র একবারই এক নাবিকের সান্নিধ্যে এসেছিলেন, এবং সেটা ঘটেছিল স্টিমারে করে আসবার সময়, এবং সেই ব্যক্তি তার সমপর্যায়েরই এবং প্রেমাস্পদ। নতুবা তিনি তাকে আড়াল করার জন্য অত চেষ্টা করতেন না। অথচ দেখলেন তো, ঘটনার গতি প্রকৃতি আন্দাজ করার পর কত সহজে আমি আপনাকে ধরতে পেরেছি। আমি তো ভেবেছিলাম পুলিশ কিছুতেই আমাদের চালাকি ধরতে পারবে না, এবং পারেও নি, এবং আমার যতদূর বিশ্বাস পারবেও না। শুনুন ক্যাপ্টেন ক্রোকার, ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আমি স্বীকার করছি উত্তেজনাও যথেষ্ট ছিল। যে কোনো মানুষ এ হেন উত্তেজনা এমন কাজ করতে পারত। জানি না আত্মরক্ষার তাগিদে কাজ করছেন এ যুক্তি আইনে টিকবে কিনা, এবং সেই বিচারের ভাব ব্রিটেনের জুরি। ইতিমধ্যে আপনার ব্যাপারে আমার সহানুভূতি এতই প্রবল যে যদি আগামী 24 ঘন্টার মধ্যে আপনি পালিয়ে যেতে পারেন তাহলে আমি নিশ্চয়ই করে বলতে পারি কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তারপর তো সমস্ত কিছু প্রকাশ পাবে। হ্যাঁ, তা তো বটেই। সত্যিকারের যে মানুষ, তার কাছে আপনার কেমন প্রস্তাব মশাই? আইন সম্বন্ধে আমি যা জানি তাতে এটুকু বুঝি যে অপরাধীদের সহকারী হিসেবে তখনই মেরিকে গ্রেপ্তার করা হবে। আপনি কি বলতে চান যে মেরিকে সেই বিপদের সামনে আমি একা রেখে পালিয়ে যাব? আজ্ঞা না। সবচেয়ে খারাপ যা হয় তাই হোক। ঈশ্বরের দোহাই মিস্টার হোমস, এমন একটা ব্যবস্থা করুন যাতে মেরিকে মামলায় জড়িয়ে পড়তে না হয়। দ্বিতীয়বার আবার হোমস নাবিকের সঙ্গে করমর্দন করলেন। বললেন, আপনাকে পরীক্ষা করছিলাম। দেখলাম প্রতিবারই আপনি খাঁটি মানুষ বলে পরিচয় দিচ্ছেন, কিন্তু এক অত্যন্ত বড় রকমের দায়িত্ব আমি ঘাড়ে নিচ্ছি। হপকিন্সকে আমি একটা খুব চমৎকার সূত্র দিয়েছি। সেটা যদি সে ধরতে না পারে তাহলে আর এখন আমার কিচ্ছু করার থাকবে না। শুনুন ক্যাপ্টেন ক্রোকার, আইনসম্মতভাবেই আমরা চলছি। ধরুন আপনি হলেন আসামি, ওয়াটসন তুমি ব্রিটেনের জুরি আর আমি বিচারক। আচ্ছা জুরির ভদ্র মহোদয়গণ, মামলার বিবরণটা আপনার এতক্ষণ শুনলেন। আপনাদের মতামত কি? আসামি দোষী না নির্দোষ? নির্দোষ। আপনি মুক্ত ক্যাপ্টেন ক্রোকার। যতদিন না পুলিশ অন্য কোনো অপরাধীর সন্ধান না হচ্ছে ততদিন আমার থেকে কোনো ভয় আপনার নেই। 1 বছর পর আপনি ফিরে আসুন এই মহিলার কাছে। তখন যে আপনার আর তার ভবিষ্যৎ জীবন এমনভাবে চলে যাতে আজ রাতের এই বিচার নির্ভুল প্রমাণিত হয়। বিদায়।